জমিরনের দুই হাতে মাছের রক্ত। আজকে মালিহাকে পাত্রপক্ষ দেখতে আসবে। জমিরন মাছ কাটছে, সাবিহা মুরগি কষাচ্ছে। তেজপাতা, দারচিনি, এলাচের একটা মিষ্টি গন্ধ চারপাশে। সাবিহা আনমনা হয়ে বলল, ভাবির হাতের রোস্ট খুব স্বাদ হইতো না মা? জমিরন দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ওই বজ্জাতের কথা তার এই বোকা মেয়েটা কেন এত বেশি করে মনে করে? এই মেয়েটা কেন এত বোকা হলো? নিজের চোখের সামনে কত কিছু ঘটে যাচ্ছে, অথচ সে কিছুই বুঝতে পারে না। জমিরন কথা বাড়ায় না। মাছ ভাজা হলেই রান্না শেষ হবে। মালিহাকে দ্রুত বিয়ে দিয়ে ছেলের জন্য বউ আনবেন ঘরে। দুপুরে পাত্রপক্ষ এলো। দুপুরে খাওয়ার পর পাত্রপক্ষ জানিয়ে গেল মালিহাকে তাদের পছন্দ হয়েছে। জমিরন স্বস্তি পায় শুনে। যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটার বিয়ে হয়ে গেলেই তো বাঁচে সে। জমিরন এদিক ওদিক তাকিয়ে মালিহাকে দেখে। মালিহাকে খুব হাস্যজ্জ্ব লাগছে। পাত্র নিজে আলাদা করে মালিহার সাথে কথা বলেছে। মালিহাও সম্ভবত রাজি। জমিরন সাবিহাকে ডেকে বলল, তোর বোনরে একটু জিজ্ঞাতো, ওর কি মতামত? সাবিহা অবাক হয়ে বলল, মা যে কি কন, ওরে কি জিগামো আবার? ওর আবার কিসের মতামত? মতামত দিমু আমরা অভিভাবক। আমার বিয়ার সময় তো আমার মতামত লাগে নাই মা, আপনি আর ভাই মিলেই তো দিলেন। জমিরন সাবিহার দিকে তাকায়। তার দৃষ্টিতে মায়া নাকি হতাশা সাবিহা বুঝতে পারে না। চোখের ভাষা যদি বুঝতে পারত তাহলে আরো আগেই বুঝে যেত। তার স্বামী কাদের তার ছোট বোনের দিকে কেমন নোংরা নজরে তাকায়, আর তার ছোট বোন কেমন কামনার দৃষ্টিতে তাকায়। নেহাত এত সূক্ষ্ম দৃষ্টি বা চিন্তা শক্তি কোনোটাই সাবিহার নেই বলে এখনো সব তার আড়ালে আছে। জমিরন বলল, না আসলে সাদেক আলীর লগে তো বিয়ে একরকম ঠিক হইয়াছিল। ওইখানে তো ওর মন বসছে। ওই হারামজাদা তো আর এক হারামজাদি নিয়ে ভাগছে। আমার পোলা মাইয়া দুইজনের মন ভেঙ্গা। তাই মালিহা কি সেসব ভুলতে পারছেনি? জানার দরকার আছে না? বিয়া তো একদিনের জন্য না, আজীবন থাকবো। সাবিহা মুখ বাঁকিয়ে বলল, কি জানি আম্মা, তোমার ছোট মাইয়ার মতো তো শিক্ষিত হই নাই, আইএ পাস দিতে পারি নাই, মেট্রিক দিতেই বিয়া দিয়া দিছ। এত কিছু বুঝি না, আইসে জিগাই। সাবিহা উঠে মালিহার রুমে যায়। মালিহার বিছানায় বসে বলল, আম্মা বলছে তোরে জিগাইতে, তোর কি মতামত? তুই কি কস? আমার আবার কি মতামত থাকবো? তোমরা যা কইবা তাই হইব। সাবিহা উঠে গিয়ে মাকে বলল, মালিহা রাজি আছে আম্মা। আপনি শুভ দিন দেখা শুভ কাজ সাইরা ফেলেন। জমিরন খুশি হচ্ছে চেয়েও খুশি হতে পারে না। বিয়ে না হওয়া পর্যন্ত জমিরনের বুকের পাথর নামবে না। রাতে কাদের এলো শ্বশুর বাড়িতে। আজকে দুপুর থেকে মালিহা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। কাদেরের মাথা গরম হয়ে আছে। মালিহার রুমের দরজা বন্ধ। কাদের বাহিরে থেকে মালিহাকে ডাকে। আজকে আর মালিহা দরজা খুলল না। দুলাভাইকে এখন আর তার দরকার নেই। কাদের কিছুক্ষণ বাহিরে দাঁড়িয়ে ডাকাডাকি করলো, তারপরও মালিহা দরজা না খোলায় গালাগালি করতে লাগলো। এই পর্যন্ত মালিহার পেছনে কম খরচ করেনি কাদের। এক ভরি দিয়ে একটা গলার চেইনও বানিয়ে দিয়েছে সে মালিহাকে। যখন যা খেতে চেয়েছে তাই এনে খাইয়েছে। দুইবার দুটো স্মার্টফোন দিয়েছে। জামা কাপড়ের তো হিসেবে নেই, অথচ শালি এখন অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। কাদের এই বিয়ে হতে দিবে না। মালিহা তাকে বলেছিল সাবিহাকে তালাক দিতে, সে তাহলে কাদেরকে বিয়ে করবে, অথচ শালি এখন পোল্টি নিয়ে নিল। জমিরন অনেকক্ষণ ধরে কাদেরের গালাগালি শুনছিল। এরপর আর সহ্য করতে না পেরে বলল, জামাই, ও মনে হয় ঘুমিয়ে গেছে, ওর শরীর ভালো নেই, তুমি এখন যাও বাবা, যা হওয়ার হয়েছে। আমার মেয়ে দুইটার জীবন নষ্ট করিও না। আপনার মেয়েগো কি জীবন নষ্ট?
আমার যে লাখ লাখ টাকা নষ্ট হইল তার বেলায়। আপনার মাইয়া আমার থেকে কত কিছু নিছেন, আপনি নিজেও তো জানতেন। খাওন তো মা মাইয়া একসাথে খাইছেন, এখন সব ভুলে গেছেন? জমিরন বুঝতে পারছে না কি করবে সে। এত অসহায় লাগছে কেন তার? সাবিহা জানতে পারলে কি হবে? তার বড় মেয়েটা সহজ সরল বলেই মালিহা বোনকে এভাবে বোকা বানাতে পেরেছে। এখন যদি জেনে যায় সব, সাবিহা কি মাকে ক্ষমা করতে পারবে? কাদের বলল, আমি যাইতাছি আম্মা, কিন্তু আবার আসমু। এই বিয়ে আমি হইতে দিব না, মনে রাখেন। আপনার বড় মেয়েরে তালাক দিলে মালিহা আমারে বিয়া করব কইছে, আমিও তাই করমু। আমি মালিহারই বিয়া করমু। ও জামাই, এসব কি কও? তোমার আর সাবিহার দুইটা বাচ্চা আছে, সব ভুলে যাইবা তুমি? আমার সাবিহার কি হইব? সাবিহার কথা তো আপনা আগে ভাবেন নাই আম্মা, এখন আর এসব বলে লাভ নেই। মালিহা বাইরে তর্কাতর্কি শুনে বের হয়ে এলো। কাদের মালিহাকে দেখে এগিয়ে গিয়ে হাত চেপে ধরে বলল, তুই আমারে ধোকা দিয়ে বিয়া করবি? আরেক বেটার লগে বিয়া করবি? এত সোজা? মালিহা কাদেরের হাত ধরে বলল, আরে দূর দুলা ভাই, এসব কি কন? ওরা তো দেখতে এসে, দেখতে আসলেই কি বিয়া হয় নাকি? আমি নিজেই তো রাজি না, আপনি এসব ভাইবা মাথা গরম করতেছেন কেন? কাদের শান্ত হয় মালিহার কথা শুনে। কাদের চলে যেতে জমিরন মালিহাকে ধরে, আর পারছে না এসব চাপ নিতে। মালিয়া হেসে বলল, মা, এত বোকা কেন তুমি? দুলা ভাইয়ের ছুটি তো আর এক সপ্তাহ আছে, এরপর উনি আবার সৌদি চলে যাবে। উনি গেলে আমার বিয়ের ব্যবস্থা করবা, এখন এসব আলোচনা বন্ধ। জমিরন বুঝতে পারে মেয়ের হিসেব। রজনী সকাল শুরু হলো ব্যস্ততা দিয়ে। গতকালের বৃষ্টিতে ছাদের বৃষ্টির পানি জমা করার পানি সব ড্রাম পাতিল ভরে গেছে। নির্জন নীরব বর্ষা সবাইকে পাঠিয়ে দিল পানি সব নিচে নামিয়ে আনতে বোতলে করে। বৃষ্টির পানি দিয়ে রজনী রান্না করে। মহুয়া বেগমের খাবার রান্না করতে হবে আগে, উনি ঝাল খেতে পারেন না মোটেও। ওনার জন্য সব রান্না আলাদা করতে হয় রজনীকে। রজনী আগে শাশুড়ির রান্না বসালো, আর সবার জন্য চা বসালো। সিরাজুল ইসলাম অফিসে যাবেন। নাস্তার টেবিলে গিয়ে দেখেন রজনী ছোটাছুটি করছে কাজ নিয়ে। সিরাজুল ইসলামের চিন্তা কমলো স্ত্রীকে আগের রূপে দেখে। রজনী সিরাজুল ইসলামের জন্য রুটি আর ডিম ভাজি এনে দিলেন। তারপর ছুটলেন আশারকে ডাকতে। ছাদের পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। প্রতি মাসে একবার ট্যাঙ্ক পরিষ্কার করে আসার। সকাল সকাল না তুলে দিলে এই ছেলে আবার কখন কোথায় চলে যাবে কে জানে। এমনিতেই তো সারাদিন খুঁজে পাওয়া যায় না। আশারের রুমে ঢুকে রজনীর রাগ উঠে গেল। এটা কি কোনো রুম নাকি গোয়াল ঘর? কি একটা অবস্থা করে রেখেছে এই ছেলে। রজনী চুল টেনে আশারকে বিছানা থেকে নিচে নামায়। ঘুম ভাঙতে আশার দেখে মা আবার আগের ফর্মে চলে গেছে। হেসে বলল, গুড মর্নিং মাদার। তোর গুড মর্নিং এর খেতা পুরি আমি। এটা কি রুম নাকি গোয়াল ঘর আমারে বল। আমারে কি কোনোভাবে গরুর বাছুরের মতো লাগে মা? বরাবর 6 ফুট লম্বা আমি, কোনখান দিয়ে মনে হয় আমি গরু? এটা গোয়াল ঘর হইব কেন? কোনো মানুষের ঘর তো এরকম হয় না। গোয়াল ঘরও আরো সুন্দর থাকে। তোর কোনো লজ্জা নেই? কেমনে এখানে ঘুমাস? শরীর কুটকুট করে না? মা, রাজনীতি যারা করে তারা দেশের চিন্তা করে, দেশ নিয়ে ভাবে। নিজের কথা ভাবার সময় কোথায় মা? আবারও আমার লগে ডায়লগ মারে, যা ছাদে গিয়ে ট্যাঙ্ক পরিষ্কার কর। আশার বিরস মুখে মায়ের দিকে তাকিয়ে বলল, একজন ভবিষ্যৎ নেতাকে এভাবে অসম্মান করে কথা বলা কিন্তু উচিত হচ্ছে না মা। একটু সম্মান দিয়েও বলা যায়। ওরে গোলামের পুত, যাবি এখান থেকে? আশার হেসে ফেলে। মায়ের মুখে এই গালিটা ভীষণ কিউট লাগে আশারের। মাকে জড়িয়ে ধরে বলল, গত রাতে কি হয়েছে তোমার মা? কেন আপসেট ছিলে? রজনী মলিন হেসে বলে, আমার আবার কিসের মন খারাপ? আল্লাহ এমন এক সংসারে এনেছে, এখানে এত দায়িত্ব আমার,
যে একটু আয়োজন করে যে মন খারাপ করে থাকবো, কিছুক্ষণ নীরবে বসে থাকবো, তাও পারি না। আয়, আগে খেয়ে নে। নাস্তার টেবিলে ছেলেমেয়েরা সবাই বসেছে। রজনী তখন বলল, আগামী শুক্রবার আমরা এক জায়গায় বেড়াতে যাব, সবাই মিলে। পিঙ্কি উঠে বলল, কোথায় বড়াম্মা? আমার একটা বান্ধবীর বাড়িতে, গ্রামের দিকে। ও আমাদের সবাইকে ইনভাইট করেছে। ঝুনি বলল, ও আল্লাহ, তাইলে তো আর সময় বেশি নাই, আর 2 দিন আছে। আজকে তো মঙ্গলবার ভাবি। হ্যাঁ, তো কি হয়েছে? ভাবি যে কি কন, একটা জায়গায় যামু, একটা ভাবসাব আছে না। ভাবি, আমি কিন্তু বিকালে একটু পার্লারে যামু, বড় আপার লগে। ভুরু একটু সাসমু আর চুলে রং করমু। আশার খেতে খেতে বলল, কি রং করবা খালা? আমি তো রং করতে পারি, দেয়ালে রং করা নীল রং আছে ঘরে, আমি করে দিই। ঝুনি বিরক্ত হয়ে বলল, মজা লয়েন না মামা, আপনি এগুলো কি বুঝবেন? ঠিক মতো মাসে মাসে যে চুল কাটে না, দাড়ি মোছ কাটে না, তার আবার স্টাইল সম্পর্কে কোনো জ্ঞান আছে নাকি? আশার হেসে ফেলে শুনে পিয়াসার সকালটা শুরু হলো চায়ের মিষ্টি সুঘ্রাণে। মা চায়ের মধ্যে গোলাপের পাপড়িও ব্যবহার করে। মিষ্টি গ্রান নাকে আসতেই পিয়াসা উঠে বসে, ভালো করে তার বেডরুমের দিকে তাকায়। খুব সুন্দর তার রুমটা। পিয়াসার আগের কথা মনে পড়ে। একটা রুম ছিল মামের, সেই রুমে একটা খাট আর একটা আলমারি। খাটে পিয়াসার পুরনো একটা টেডি বিয়ার থাকতো। মাকে কত বলেছে একটা পুতুল কিনে দিতে, মা দেয়নি। অথচ এখন পিয়াসার নিজের রুমে কত কিছু, বিছানা অনেকগুলো টেডি বিয়ার, পুতুল। বাবা তো প্রতিদিনই কিছু না কিছু আনবেনই মেয়ের জন্য। তবুও পিয়াসার মাঝে মাঝে মনে হয় তার মনটা যেন ভীষণ স্বার্থপর। এখনো মাঝে মাঝে পিয়াসার মায়ের কথা ভাবলেই পারভিনের ছবি চোখে ভেসে ওঠে, শারমিনের নয়। নিজের ভাবনার উপর পিয়াসার নিজের কন্ট্রোল নেই। যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে পিয়াসা আজীবনের জন্য ভুলে যেত তার জীবনে বাবা মা হিসেবে অন্য কেউ ছিল কখনো। যারা তাকে এত ভালোবাসা আদর দিচ্ছে, তাদের সাথে মনটা বেইমানি করছে। পিয়াসা মনকে বোঝায়, তবুও মন কথা শোনে না। আজ শুক্রবার, বাসায় মেহমান আসবে। পিয়াসা গুটি গুটি পায়ে রান্নাঘরে উকি দেয়। মা কেমন ব্যস্ত হাতে রান্না করছে, কপালে ঘাম। পিয়াসা এগিয়ে যায়, নিজের ফ্রকটা দিয়ে মায়ের কপালের ঘাম মুছে দেয়। সামান্য একটা কাজ, অথচ এটুকুতে শারমিনের চোখ ভিজে ওঠে। বুকে কেমন বিজয়ের আনন্দ অনুভব হয়। এটাই বুঝি সন্তানের মায়া। কই, এত বছর তো কেউ এই ছোট্ট কাজটা এত মায়া নিয়ে করেনি। কেউ তো এমন উকিঝুঁকি মেরে তাকে দেখেনি। এই কপালে এত সুখ লেখা আছে, কখনো কি ভেবেছিল শারমিন? শারমিন নিজেকে সামলে নিয়ে বলল, টেবিলে সেমাই রান্না করে রেখেছি আর ফ্লাক্সে চা আছে, খেয়ে নে। বাবাকে গিয়ে বল তাড়াতাড়ি তৈরি হতে, এখনো মাছ আনা হয়নি, কখন যাবে বাজারে কে জানে। পিয়াসা বাবার ঘরে যায়। বাবা বারান্দায় বসে চা খাচ্ছেন, হাতে একটা পেপার। মেয়েকে দেখে মিষ্টি এসে বললেন, গুড মর্নিং মা। পিয়াসা বাবার গলা জড়িয়ে ধরে বলল, গুড মর্নিং বাবা। মা বলেছে তাড়াতাড়ি বাজারে যেতে, মাছ আনতে। আনোয়ার চৌধুরী ভুলেই গেছেন মাছের কথা। তাড়াতাড়ি উঠে বললেন, ইস, ভুলেই গেছে একেবারে, যাচ্ছি। পিয়াসা কি ভেবে বলল, বাবা আমিও যাব। আনোয়ার চৌধুরী হেসে বললেন, যাবে? মাছ বাজার কিন্তু খুব একটা ভালো জায়গা না মা, চারদিক থেকে মাছের গন্ধ পাবে। যদি সহ্য করতে পারো তবে চলো। পিয়াসা আতঙ্কিত হয়ে বলল, গন্ধে যদি বমি পেয়ে যায় বাবা, তখন? আনোয়ার চৌধুরী হেসে ওঠেন মেয়ের কথায়। মেয়েকে বুকে টেনে বললেন, বমি পেলে বাবার হাত আছে না, কিসের চিন্তা মা, বাবা আছি তো। পিয়াসার কান্না পায়। এত আদর করে বাবা কথা বলেন, তার আগের বাবা কখনো তো বলেনি। সব সময় তো তাচ্ছিল্য আর অবহেলা শুনে এসেছে। পিয়াসা তৈরি হয় নাই। শারমিন মেয়েকে যেতে দেখে বাদ সেধে বলল, মেয়েটা এখনো নাস্তা খায়নি, মেয়েকে নিয়ে চললে কোথায়? আনোয়ার চৌধুরী বলল, ওর বাবার সাথে যাচ্ছেও।
তোমার এত মাতব্বরি করতে হবে না, যাও তো। পিয়াসা খিলখিল করে হাসে। মেয়ের খিলখিল হাসি বাবা মা দুজনের কানে যেন সুধা বর্ষণ করে। মেয়ের সাথে যেন তাদের দুনিয়া হাসছে। মাছ বাজারে ঢুকে পিয়াসা অবাক হলো। এই প্রথম সে মাছ বাজারে এসেছে। সবসময় তো দেখেছে বাড়িতে মাছওয়ালা আসে, সেখান থেকে মাছ নেয় দাদি। পিয়াসার মনে আছে একবার দাদিকে বলেছিল, দাদি একটা ইলিশ মাছ কিনো। দাদি খুবই বিশ্রী একটা শব্দ বলেছে এই মাছকে জড়িয়ে। পিয়াসা লজ্জায় মুখ লুকিয়ে ফেলেছে। আনোয়ার চৌধুরী এসেছেন চিংড়ি মাছ কিনতে। 4 কেজি গলদা চিংড়ি কিনলেন। পিয়াসা দেখলো একটা বড় ডালা ভর্তি বড় বড় ইলিশ মাছ। পিয়াসা সেদিকে তাকিয়ে বলল, বাবা ইলিশ মাছ নিবে না? মেয়ের দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে আনোয়ার চৌধুরী দেখেন প্রায় 1 থেকে 1.5 কেজি সাইজের 10-12টা ইলিশ মাছ। ইলিশ মাছ অতিথিদের জন্য রাতেই নিয়ে গেছেন তিনি। কিন্তু মেয়ের 2 চোখে কেমন আনন্দ ফুটে উঠেছে মাছ দেখে। আনোয়ার হোসেন সবগুলো মাছ কিনে নিলেন মেয়ের খুশির জন্য। চারদিকে কাদা আর কাদা। পিয়াসার পা কাদায় আটকে গেল। পিয়াসা ভয় পায়। আনোয়ার চৌধুরী মেয়ের অবস্থা দেখে হেসে ফেলেন। তারপর কাদা থেকে মেয়ের জুতা তুলে আনেন। একটা টিউবওয়েল থেকে পানি নিয়ে মেয়ের জুতা পরিষ্কার করে দিলেন। মেয়ের পা ধুয়ে দিলেন নিজ হাতে। পিয়াসা চোখ বন্ধ করে ফেলে। মনে মনে বলে, আল্লাহ আমাকে কখনো বেঈমান বানাইও না। আমার বাবা মা এরা আমাকে যে ভালোবাসা দিচ্ছে তার 1000 গুণ করে যাতে আমি ফেরত দিতে পারি, আমাকে সেই তৌফিক দিও। একটা হোটেলে ঢুকে মেয়েকে নিয়ে নাস্তা সারলেন আনোয়ার চৌধুরী। তারপর রিক্সা নিয়ে বাড়িতে। এত মাছ দেখে শারমিন বলল, এত মাছ এনেছো কেন? গিয়েছি তো শুধু চিংড়ি কিনতে, কিন্তু আমার মায়ের ইলিশ পছন্দ হলো। মায়ের পছন্দ বলে কথা, ফেলে কি করে বলো? শারমিন হেসে বলল, তা বেশ করেছো। মেয়েকে কিছু খাইয়েছ নাকি এখনো আমার মেয়ে উপোস করে আছে? তোমার মেয়ে হলে খাওয়াতাম না, যদিও এখন তো আমার মাকে নিয়ে গেছি সাথে করে, না খাইয়ে রাখি কি করে বলো? 12টার দিকে বাসার বাইরে গাড়ির হর্ন শোনা গেল। আনোয়ার চৌধুরী মেয়েকে সাথে নিয়ে অতিথিদের অভ্যর্থনা জানাতে গেলেন। গাড়ি থেকে একে একে অতিথি নামছে। পিয়াসা অবাক হয়ে দেখছে সবাইকে। রজনী এগিয়ে এসে পিয়াসাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। মেয়েটা কি যে মিষ্টি দেখতে, যেন পরীর রাজ্য থেকে ভুল করে পৃথিবীতে চলে এসেছে। পাখা দিলে উড়ে যাবে। রজনীর অবাকও লাগে। শারমিন আনোয়ার দুজনই শ্যামবর্ণ, অথচ তাদের মেয়েটা একেবারে অন্যরকম। অবশ্য এখানে কারো কিছু করার নেই, সব মানুষ তো একরকম হয় না। সব সময় সব বাবা মায়ের সাথে মিলবে এমন তো নয়। তার ছেলে আশার যে 6 ফুট লম্বা, অথচ তাদের পরিবারে 5 ফিট 7 ইঞ্চির ওপর আর কেউ নেই। আশারের কথা ভাবতেই রজনীর রাগ হলো। ছেলেকে এতবার বললেন, অথচ এলো না সে আজও। কোথাও যায় না এই ছেলে। পিঙ্কি পিয়াসাকে দেখে এগিয়ে এলো। এই মেয়েটা তার বয়সী হবে। খানিকক্ষণের মধ্যে রিঙ্কি পিঙ্কি বর্ষার সাথে পিয়াসার ভাব হয়ে গেল। তবে নীরা মীরা মিনি পিয়াসাকে তেমন একটা পছন্দ করলো না। নিজের চাইতে সুন্দর কাউকে দেখলে 3 বোনের মেজাজ তিরিক্ষি হয়ে যায়। সবসময় সবখানে তারাই সৌন্দর্যের জন্য সবার কাছে আকর্ষণীয় হয়, অথচ এই মেয়ের পাশে আজ নিজেদের ভীষণ ম্লান মনে হচ্ছে। 3 বোন একসাথে ঘুরতে লাগলো আলাদাভাবে। শিরিন বিরক্ত হয়ে সোফাগুলো দেখছে। এক ফাঁকে ছোট ভাই মিরাজুল ইসলামের বউ নার্গিসকে ডেকে বলল, নার্গিস দেখে যা। বড় ননদকে নার্গিস খুব একটা পছন্দ করে না, তবুও এগিয়ে গেল। শিরিন বলল, এরা কেমন মানুষ দেখ না। এগুলো কোনো সোফা হয়েছে? কেমন মন মরা কালার না এগুলোর। কোনো ডিজাইন নাই, কিছু নাই, মনে হয় যেন ফ্রিতে পাইছে। রজনী পাশ দিয়ে যাওয়ার সময় কথাটা শুনতে পেল। নিজের বান্ধবীর অপমান যেন রজনীর নিজের গায়ে লাগলো। এগিয়ে এসে বলল, আপা এগুলো ব্র্যান্ডের ফার্নিচার, সবসময় নিজের পছন্দ দিয়ে অন্যকে জাজ করতে যাবেন না আপা। আপনার পছন্দ আপনার কাছে, সবার পছন্দ এক না।
শিরিন সাথে সাথে বলল, আমারে ব্র্যান্ড শিখাইতে আসিও না, আমরা জমিদার বংশের মাইয়া, তোমার কথাই অনেক বড় খানদান আমাদের। রজনীর ইচ্ছে করলো একেবারে জুৎসই একটা উত্তর দিতে, কিন্তু বান্ধবীর বাড়িতে সিন ক্রিয়েট করতে চায় না ভেবে চুপ করে চলে গেল। মিনি এসে মাকে বলল, এদের মেয়েটাকে দেখেছো মা, কেমন বিদেশিদের মতো দেখতে, তাই না? শিরিন ভালো করে খেয়াল করেনি পিয়াসাকে। মেয়ের কথা শুনে এগিয়ে গিয়ে ভালো করে দেখে, তারপর পিয়াসার হাত ধরে বলে, এই মেয়ে, তোমার কি শ্যাদ্রোগ আছে নাকি? পিয়াসা অবাক হয়ে বলে, শ্যাদ্রোগ কি আন্টি? মীরা মীরা হেসে ওঠে, বেশ হয়েছে, মা ভালো একটা কথা বলেছে। শিরিন বলল, হ্যাঁ সেটি মনে হচ্ছে। মীরা মীরা মিনি, সাবধানে থাকিস, দূরে থাকিস, শ্যাদ্রোগ হইব আবার বেশি মাখামাখি করলে। পিয়াসা বুঝতে পারল না কি বললেন এই আন্টি। রজনী, নার্গিস, মহুয়া বেগম, ঝুনির সাথে শারমিন কথা বলছে। এমন সময় পিয়াসা মার কাছে যায়, মাকে জড়িয়ে ধরে বলল, মা শ্যাদ্রোগ কি? আমার কি শ্যাদ্রোগ? শারমিন চমকে ওঠে, কি বলছে মেয়ে এসব? রজনীর মুখ রক্তশূন্য হয়ে যায়। এই মহিলাকে আনার কোনো ইচ্ছে ছিল না রজনীর। এই যে বিষাক্ত সাপের মতো সবখানে বিষ দাঁত ফোটাতে থাকে, তা রজনী আর নার্গিসের চাইতে ভালো কে জানে। পিয়াসা বলল, ওই আন্টিটা বলেছে আমার নাকি শ্যাদ্রোগ, ওনার মেয়েদের বলেছে আমার থেকে দূরে থাকতে, নয়তো শ্যাদ্রোগ হবে নাকি। মহুয়া বেগমের মুখ গম্ভীর হয়ে যায় শুনে। নিজের বড় মেয়ের ওপর ভীষণ রাগ হয়। এই মেয়েটা এরকম কেন? স্থান কাল কিছুই বুঝতে পারে না। ঝুনি খালা এগিয়ে এসে পিয়াসাকে বলল, ওই আন্টির কথা ভাইব না তো আম্মা, ওই আন্টির মাথার স্ক্রু একটু লুজ, সবসময় কোনোখানে যাওনের আগে আমরা সবাই টাইট দিয়ে দিই। আজ তাড়াহুড়ায় ভুলে গেছে সবাই টাইট দিতে, এজন্য উল্টাপাল্টা কথা কয়। রজনী অপরাধী চোখে তাকায় শারমিনের দিকে। শারমিন হেসে বলল, তুই এত মন খারাপ করছিস কেন? আমি সবই বুঝছি। ননদ যে কত বড় কাটা তা আমিও জানি রজনী, ভাবিস না। ভাগ্যিস আমাকে বলেছে মেয়ে, ওর বাবা শুনলে আজকে তো ননদের কপালে দুঃখ ছিল। মেয়ের ব্যাপারে এক চুলও ছাড় দিতে রাজি না চৌধুরী। রজনী কৃতজ্ঞ চোখে তাকায়। খেতে বসে আনোয়ার চৌধুরী মেয়েকে নিজের বাম পাশের চেয়ারে বসালেন। পিয়াসা খেয়াল করে দেখলো বাবা উঠে তার চেয়ারটা টেনে দিয়ে তাকে বসিয়ে তারপর নিচে বসেছেন। পিয়াসার বুকের ভেতর কেমন তোলপাড় করতে লাগলো। এই মানুষটার এত ঋণ কি এই জন্মে? পিয়াসা শোধ করতে পারবে? সব ঋণ শোধ হয়, কিন্তু ভালোবাসার ঋণ শোধ হয় কি দিয়ে? এই মানুষটাই কেন তার জন্মদাতা হলো না? তার দেহে কেন এই মানুষটার রক্ত বইছে না? এই আক্ষেপ কি পিয়াসার এই জন্মে আর গুছবে? খাওয়ার ফাঁকে ফাঁকে আনোয়ার চৌধুরী মেয়েকে ইলিশ মাছের কাঁটা বেছে দিচ্ছেন খাওয়ার জন্য। নিজের প্লেটের মাছ থেকে ডিমটা বের করে পিয়াসার প্লেটে তুলে দিলেন। সিরাজুল ইসলাম পুরোটা লক্ষ্য করলেন। একমাত্র মেয়ে বলে কথা, আদর ভালোবাসা সবকিছু তো বেশি হবেই। মিনি মুখ কালো করে রইল। পিয়াসা তারই বয়সী, তার বাবা তাকে কেমন প্রিন্সেস ট্রিট করছে, অথচ মিনির বাবা কখনো মিনিদের কোনো বোনকে এভাবে আদর করেন না। ফিসফিস করে মেজ বোনকে বলল, আপা দেখ কেমন ন্যাকামি করছে এই সেতি রোগীটা। মীরা ফিসফিস করে বলল, বাদ দে তো, এসব ন্যাকামি দেখলেও গা জ্বালা করে। নিজেরে নিজে নায়িকা ভাবে এই মেয়ে। ঝুনি খালা প্লেট নিয়ে ফ্লোরে বসে পড়ে। রজনী চোখ রাঙিয়ে বলল, তুই নিচে বসলি কেন? আমার নিচে বসা খাইতে আরাম লাগে ভাবি, তাছাড়া আমরা মানুষ বেশি, চেয়ার টেবিলে সবাইরে ধরবো না। রজনীও নিজের প্লেট নিয়ে নিচে নেমে বসে। এই মানুষটা এই বাড়িতে রজনীর বিয়ের সময় এসেছে। এত বছরে সে এই বাড়ির সদস্য হয়ে গেছে। বন্ধা বলে স্বামীর সংসার করতে পারেনি। এরপর থেকে আর বিয়ের নাম শুনতে চায় না ঝুনি। এখানে সে খুব ভালো আছে। রান্না বাড়া সব বড় ভাবি করে, সে আর ছোট ভাবি সব কেটে ধুয়ে এগিয়ে দেয়। আর মহুয়া বেগমের খাওয়া ওষুধের খেয়াল রাখে ঝুনি।
এর বিনিময়ে তাকে মাসে 5,000 টাকা দেয়। প্রতি মাসে একটা করে কাপড় দেয় এরা। সবার মতো ঝুনিকেও ডাকা হয় কোনো বিষয়ে আলোচনা করার সময়। বড়জাকে নিচে বসতে দেখে নার্গিসও গিয়ে বসে। শিরিন মুখ বাঁকিয়ে নিজের বড় মেয়ে নীরাকে বলল, ঢং দেখছিস? একের জন্য অন্যের ভালোবাসা উতলে পড়ছে যেন। নির্জন খাবারের ছবি তুলে আশারকে পাঠালো। আশার আসেনি। এই একটা অদ্ভুত মানুষ, সব সময় সব ফ্যামিলি টুগেদার থেকে দূরে থাকে। কে যে ওর মাথায় রাজনীতির ভূত ঢুকালো। ইদানিং সব সময় রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। 15 দিনের বড় ছোট 2 ভাই, দুজন সমবয়সী হয়, ভাই কম, বন্ধু বেশি দুজনে। এবছর দুজনে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে। পিয়াসা আস্তে আস্তে খাবার খাচ্ছে। নির্জন সেদিকে তাকিয়ে বলল, এই পিয়াসা, আস্তে প্লিজ, ভাত ব্যথা পাচ্ছে তো। পিয়াসা অবাক হয়, এই ছেলেটা কি বলছে। নির্জন হেসে উঠে বলল, তুমি যেভাবে আলতো হাতে একটা দুটো করে ভাত মুখে দিচ্ছ দেখে মনে হচ্ছে যেন ভাত ব্যথা পাবে আর একটু চাপ দিলে। এরকম পাখির মতো খাচ্ছ কেন? নার্গিস এদিক ওদিক তাকায়। তার ছেলেটা ভীষণ মিশুক, সবার সাথে মিশে যায় সহজে। আনোয়ার চৌধুরী হেসে উঠে বললেন, আমার মেয়েটা এমনই বাবা, ওর খাওয়া পাখির চাইতেও কম। এজন্যই তো দেখে মনে হচ্ছে বাতাস এলে উড়ে যাবে। বর্ষা বলল, নিজে যে দিন দিন চালের বস্তার সাইজ হচ্ছিস সেই খেয়াল আছে? নির্জন বড় মার দিকে তাকিয়ে বলল, বড় মা, বর্ষা কিন্তু আমাকে বডি শেমিং করছে। পিঙ্কি ভাইকে বলল, ভাইয়া, একটু আগে তো তুইও পিয়াসাকে বডি শেমিং করলি, তখন? শিরিন বিরক্ত হয় ভাতিজা ভাতিজিদের এসব হাহা হিহি শুনে। মুখ কালো করে বলল, এত বক বক করছিস কেন তোরা? বিরক্ত লাগছে। জুনি খেতে খেতে বলল, চাচ্ছি কি বড় আপা জন্মের পর মুখে মধুর বদলে নিম পাতার রস দিছেন নাকি? আল্লাহর দুনিয়ায় কত কিসিমের মানুষ আছে। মানুষের কথাও যে নিম পাতার মতন তিতা হইতে পারে, বড় আপার কথা না শুনলে কেউ বিশ্বাস করব না। শিরিন কিছু বলতে যাবে, তার আগেই দেখে বড় ভাইজান চোখ রাঙিয়ে তাকিয়ে আছে তার দিকে। শিরিন চুপ হয়ে যায়। এখন আর কিছু বলবে না, সময় মতো ঠিকই বলবে। মেহমানরা বিদায় নিল সন্ধ্যাবেলায়। যাওয়ার সময় সিরাজুল ইসলাম পরের শুক্রবার পিয়াসাদের দাওয়াত করে গেলেন। মালিহা 3-4 দিন ধরে কাদেরের সাথে কথা আগের মতো বলছে না। কাদেরের মাথা আগুন জ্বলছে যেন। রাত 10টার সময় কাদের মালিহাকে কল দিল বের হয়ে জঙ্গলের দিকে যাওয়ার জন্য। মালিহা কল রিসিভ করে বলল, আমার খুব মাথা ব্যথা দুলাভাই, এখন আইতে পারবো না, ঘুম যামু। কাদেরের বিশ্বাস হলো না। এই কয়দিন ধরে প্রতিদিনই মালিহা একটা না একটা অজুহাত দেখায়, তবুও কাদের ঘরে চলে যায়। রাত 2টার সময় কি মনে করে কাদের মালিহাকে কল করে। কল দিয়ে নাম্বার বিজি পায় কাদের। পরপর কয়েকবার কল দেয় কাদের, নাম্বার বিজি। কাদেরের কিনে দেওয়া মোবাইল দিয়ে অন্য বেটার লগে রসের আলাপ করতেছে। কাদের চলে যাবে আর 2 দিন পর। কাদের সিদ্ধান্ত নেয় যা করার কালকেই করবে। কাদেরকে বোকা ভাবছে মালিহা, এত সহজে ছাড়বে না। শুয়ে সাবিহাকে বলল, মালিহার বিয়ের কথা কত দূর আগাইলো এখন? সাবিহা একবার ভাবে স্বামীকে বলবে কিনা। মা তাকে বারবার নিষেধ করেছে কারো সাথে এই ব্যাপারে যাতে আলাপ না করে, এমনকি কাদেরের সাথেও না। যত লোক জানাজানি হবে মানুষ কান ভাঙানি দিবে পরে। সাবিয়া ভাবলো, কাদের তো তার স্বামী, সে তো আর এরকম কিছু করবে না। তাই সরল মনে বলল, মা তো ওদের থেকে সময় নিচ্ছে, হাতে টাকা পয়সা নেই, ভাইজানের লগে আলোচনা করবে, মনে হয় 1 মাসের মধ্যে হয়ে যাইব। কাদের আর কিছু বলল না। সকালে ঘুম থেকে উঠে কাদের খোঁজ নিয়ে ছেলেদের বাড়িতে গিয়ে হাজির হয়। ছেলের বাবাকে তার আর মালিহার কিছু ছবি দেখায়। দুপুরের দিকে ছেলের পরিবার জানায় তারা এই বিয়েতে এখন রাজি না, এই বিয়ে হবে না। রজনী দেয়ালে থাকা ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে এখন রাত 11টা 44। আশার এখনো ফিরেনি। রজনী রাগ করতে গিয়েও নিজেকে সংবরণ করে।
আশার যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয় তখনই সে আগ্রহী হয় রাজনীতির ব্যাপারে। রজনী জানে এই দিনটা আশারই ছিল। রক্তে যাতে রাজনীতি, তাকে আটকায় কে? আশারের বাবা সিরাজুল ইসলাম ছেলেকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন সব ব্যাপারে। যদিও বাবা ছেলের দল আলাদা, তবুও সিরাজুল ইসলাম মনে করেন যার যার ব্যক্তি স্বাধীনতা আছে। তিনি একটা দলকে সমর্থন করেন বলে যে ছেলেকেও তার দলে ভিড়তে হবে, তা সম্পূর্ণ অযৌক্তিক। প্রতিটি মানুষেরই ভিন্ন সত্তা, ভালো মন্দের বিচার বিবেচনা বোধ আলাদা। সিরাজুল ইসলামের এসব জ্ঞানী জ্ঞানী কথা শুনলে রজনীর হাসি পায় মাঝে মাঝে। এই মানুষটা সবার ব্যাপারটা বুঝতে পারে, শুধু নিজের স্ত্রীর ব্যক্তি স্বাধীনতাটাই বোঝে না। সিরাজুল ইসলামের বাবাও রাজনীতি করতেন। মজার ব্যাপার হচ্ছে তখনও তাদের বাবা ছেলের দল বিপরীত ছিল। রজনী সোফায় বসে রইল একটা ম্যাগাজিন হাতে নিয়ে। বসে থাকতে থাকতে দেখলেন নির্জন এসেছে নিচে, হাতে একটা বই। ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল নিয়ে 2 ঢুক পানি খেয়ে আবারও চলে গেল। রজনী মুগ্ধ হয়ে দেখে ছেলেটা এসব উল্টাপাল্টা কোনো কাজে নেই, সবসময় বাড়িতে থাকবে, পড়বে, অথচ তার নিজের ছেলে, তাকে হারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। কোনো সামাজিক অনুষ্ঠানে তার খোঁজ পাওয়া যায় না, সবসময় সে ব্যস্ত থাকে। কোনো সামাজিক অনুষ্ঠানে নার্গিস যখন হাসি মুখে তার ছেলেকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, রজনী তখন আশাহত দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাঝে মাঝে ভীষণ অভিমান হয় স্বামীর ওপর। কি দরকার ছিল ছোটবেলা থেকে ছেলের সাথে এসব আলোচনা করার? কেন ছেলেটাকে কখনো শাসন করেননি? রাত বিরাতে বাড়ি ফেরার জন্য কেন কখনো প্রশ্ন করেন না? উল্টো বলেন তার ছেলের ওপর তার ভরসা আছে। তার ছেলে যদি কখনো মানুষ খুন করেও আসে, তাহলেও তিনি বুঝবেন অকারণে তার ছেলে খুন করেনি, নিশ্চয়ই কোনো যৌক্তিক আর জোরালো কারণ আছে। রজনী বলতে বলতে হাঁপিয়ে গেছে, কেউ পাত্তা দেয়নি। আশার বাড়িতে ঢুকে বরাবর 12টা বাজে। রজনী সদর দরজা খুলতেই দেয়াল ঘড়িটা ঢং ঢং করে জানান দেয় এখন মধ্যরাত। ক্যালেন্ডারের তারিখ পাল্টে গেছে। আশা চিৎকার করে বলল, হ্যাপি বার্থডে মা। রজনী চমকায়, আজ কত তারিখ? দিন তারিখ মাসের হিসেব রজনী ভুলেই যাচ্ছেন। রান্নাঘরে যার জীবন আটকে আছে তার জন্য দিন তারিখে কি আসে যায়? যারা চাকরি করে তাদের জন্য দিন তারিখের গুরুত্ব আছে, তাদের ছুটি ছাটা আছে, তাই হিসেব রাখতে হয়। রজনী যে চাকরি, সেখানে মৃত্যু ছাড়া কোনো ছুটি নেই, তাই এখানে দিন তারিখের কোনো হিসেব নেই। তবুও কেন জানি মনটা আনন্দিত হয়ে ওঠে। এত বড় বাড়িতে এত মানুষ, এত ব্যস্ততার মধ্যে অন্তত নিজের ছেলেটা তো মায়ের কথা মনে রেখেছে। রজনী 2 চোখ ভিজে ওঠে। আশার কেক, একটা শপিং ব্যাগ আর ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। রজনী চোখের জল আড়াল করে বলল, এসবের মানে কি? আশার হেসে বলল, তোমার জন্মদিন মা, আমরা সেলিব্রেট করব না? রজনীর মনের আনন্দ হুট করে বেদনায় রূপ নিল। ছেলের মনে আছে, অথচ যেই মানুষের সংসার করছেন তিনি বেমালুম ভুলে আছেন। আশার বলল, বাবা কই মা? বাবাকে ডাকো। তার কি দরকার? সে সবসময় এসব ভুলেই থেকেছে, আজও ভুলে থাক। না মা, এভাবে বললো না। বাবাই তো আমাকে বলেছিল আজকের কথা। তুমি দাঁড়াও, আমি বাবাকে ডাকছি। রজনী হতবাক হয়, কি বলছে ছেলে? আশার ছুটে যায় বাবাকে ডাকতে। সিরাজুল ইসলাম শুয়ে পড়েছেন। আশার এসে ঝাঁকি দিয়ে তাকে ডাকলো। হঠাৎ ঝাঁকুনি খেয়ে সিরাজুল ইসলামের মনে হলো ভূমিকম্প হচ্ছে বুঝি। লাফিয়ে উঠে বললেন, ভূমিকম্প? ভূমিকম্প? আশার বাবার হাত ধরে বলল, আরে বাবা আস্তে, কোনো ভূমিকম্প হয়নি, তবে একটু পর হবে। সিরাজুল ইসলাম ধাতস্থ হয়ে বললেন, কি বলছিস? ভূমিকম্প হবে? আজকে মায়ের জন্মদিন, তুমি নিশ্চিত ভুলে গেছো। সিরাজুল ইসলাম দাঁত দিয়ে জিভ কাটেন, সত্যি ভুলে গেছেন। আশার হেসে বলল, নো চিন্তা, 2 ফুর্তি বাবা, তোমার ছেলে আছে না? আমি মায়ের জন্য কেক, ফুল, গিফট নিয়ে এসেছি। মাকে বলে এসেছি এসব তুমি আনতে বলেছ। সিরাজুল ইসলাম উঠে দাঁড়িয়ে বললেন, সাবাস বেটা, এই তো যোগ্য পিতার যোগ্য পুত্র। তোর এই ঋণ বাবা একদিন শোধ করে দিব, দেখিস। আশার হেসে বলল, কবে বাবা?
বেটা, জীবনের আসল শিক্ষা সফর তো বাকি রয়ে গেছে। বিয়ের পর মানুষের জীবনের আসল শিক্ষা সফর শুরু হয়, আর জীবনের আসল শিক্ষক হলো বউ। যেদিন তুই এই বিপদে পড়বি, সুপারম্যানের মতো গিয়ে আমিও তোকে উদ্ধার করব। থাক বাবা, আগে তুমি নিজের ইয়ানাফসি করো। মা রণমূর্তি নিয়ে অপেক্ষা করছে। বাবা ছেলে হাসতে হাসতে নিচে গেল। সিরাজুল ইসলাম ফুলের তোড়া রজনীর হাতে দিয়ে বলল, শুভ জন্মদিন বউ। আমার যদি ক্ষমতা থাকতো, তবে আজকের দিনটাকে আমি পুরো বিশ্বের জন্য সবচেয়ে আনন্দের দিন হিসেবে ঘোষণা করতাম। কারণ আজকের দিনে তুমি জন্মেছ বলে আমি আমার জীবনে এরকম একজন চমৎকার জীবনসঙ্গী পেয়েছি, যার কাছে আমি আজীবন কৃতজ্ঞ। রজনী সন্দিহান দৃষ্টিতে ছেলের দিকে তাকায়। তার বিশ্বাস হচ্ছে না এটা সিরাজুল ইসলামের কাজ হতে পারে। ছেলে নিশ্চয়ই বাবাকে বাঁচানোর জন্য এটা করেছে। কি আশ্চর্য! তবুও রজনীর কেন জানি ভালো লাগছে ব্যাপারটা। একটা সন্তানকে দুনিয়ার আলো দেখাতে বাবা মাকে অনেক বেশি কষ্ট করতে হয়। মায়ের কষ্ট যতটা বোঝা যায়, বাবারটা বোঝা যায় না। কিন্তু দুজনে নিজ নিজ জায়গা থেকে সন্তানের জন্য করে যায়। মানুষ যতই বলুক, সন্তানকে মানুষ করা তাদের দায়িত্ব, তার থেকে কোনো প্রতিদান আশা করে না। কিন্তু বাস্তবিক কি তা হয়? সন্তানের থেকে এটুকু প্রায়োরিটি, এটুকু আন্ডারস্ট্যান্ডিং সব বাবা মাই চায়। রজনীর হুট করে মনে হলো, ছেলেকে নিয়ে মনে যেটুকু আক্ষেপ ছিল তা সম্পূর্ণ অমূলক। সিরাজুল ইসলাম ঠিক কথাই বলেন। তার ছেলেকে তিনি অবাধ স্বাধীনতা দিয়েছেন এই জন্যই যে তিনি জানেন তার ছেলে কখনো স্বাধীনতার অপব্যবহার করবে না, নিজের লিমিট ক্রস করবে না। তিনি মা হয়ে হয়তো ছেলেকে এতটা বুঝতে পারেননি। সিরাজুল ইসলাম ঠিকই বুঝেছেন বলেই যে পাখিকে আকাশে ডানা মেলে ওড়াউড়িতেই মানায়, তাকে তিনি খাঁচায় বন্দি করেননি। যার কারণে দিনের শেষে খাঁচার মায়ায় পাখি আবারও ফিরে আসে। বাবা ছেলেকে নিয়ে রজনী কেক কাটলো। মনে মনে বলল, আল্লাহ, আমার এই বিশেষ দিনে তোমার কাছে এটুকুই চাই, বাবা ছেলের এই বন্ধুর মতো সম্পর্ক যাতে আজীবন এভাবেই থাকে। বাবার শেষ বয়সেও যাতে এভাবে ছেলে তার বাবার পাশে থাকে। নারী জাতির চিরায়ত স্বভাব এটাই, সবসময় সব অবস্থায় সে নিজের কথা বাদ দিয়ে স্বামী সন্তানের কল্যাণের কথা ভেবে যায়। আশার রুমে ঢুকে দেখে রুম পরিপাটি করে গুছিয়ে রাখা। তার রুমে সে কাউকে অ্যালাউ করে না, এই রুম কাউকে গোছাতে দেয় না। এরকম এলোমেলো করে থাকতেই তার ভালো লাগে। আশার জানে এটা কার কাজ। সেটা বুঝতে পেরে আশারের চোয়াল শক্ত হয়। এত সাহস কিভাবে দেখায় মীরা? আশার রুমে ঢুকে পুরো রুম এলোমেলো করে দিল। বালিশ সরাতে বালিশের নিচে একটা চিঠি পেল আশার। লাইটার দিয়ে চিঠিটা পুড়িয়ে দিল না পড়েই। ঘুমাতে গেল মাথা গরম করে। সকালে ঘুম থেকে উঠে আশা ঝুনি খালাকে বলল, খালা, মীরাকে ডেকে বলো আমার সাথে দেখা করতে। ঝুনি আতঙ্কিত হয়ে বলল, ও বাপ, কি কও? সাত সকালে কালনাগিনীর লগে কথা কইবা? হ খালা, ও কালনাগিনী হলে আমিও সাপুরে। তুমি চিন্তা করো না। ঝুনি খালা সন্তুষ্ট হয়। এদের মা মেয়ে কাউকেই ঝুনির পছন্দ না। এরা সারাক্ষণ ঝামেলা পাকাতে ওস্তাদ। লোকে বলে, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। এদের মায়ের অন্তরের ভিতরে যেমন নিকশ কালো, এরা তিন মেয়েও হয়েছে তেমন। গায়ের রং একটু সাদা, ভিতরে একেবারে কালা, অমাবস্যার মতো কালা। আশার ভাই ডাকছে শুনে মীরা লজ্জা পায়। এই নিয়ে তৃতীয় চিঠি দিয়েছে সে আশার ভাইকে। আজকে অবশেষে তার ডাক পড়ল। মীরা উঠে পরনে জামা পাল্টা একটা হলুদ থ্রি পিস পরলো, চোখে কাজল দিল, গায়ে হালকা পারফিউম দিয়ে বের হলো রুম থেকে। আশারের হাতে ফিজিক্স বই। আজকে কোথাও বের হবে না। মীরা রুমে ঢুকে হতবাক হয়। গতকাল কত যত্ন করে সে রুমটা গুছিয়েছে, অথচ আশার ভাই সব এলোমেলো করে দিয়েছেন। মীরার চোখ ভিজে ওঠে। আশার বইয়ের দিকে তাকিয়ে বলল, তোর এসএসসি পরীক্ষার প্রিপারেশন কেমন? ভালো। ইংরেজিতে কেমন তুই? মোটামুটি। আমি একটা বাক্য বলি, এটাকে ইংরেজিতে ট্রান্সলেট কর। কি? আমি একটা গায়ে পড়া অভদ্র মেয়ে, বিশেষ করে ছেলে মানুষ দেখলেই গায়ে পড়ে যাই।
ওপরে ওপরে ভালো মানুষ সেজে থাকলো, ভেতরে ভেতরে আমি ছেলে মানুষ দেখলে মোমের মতো গলে যাই। মীরার মুখ থমথমে হয়ে গেল মুহূর্তে। কি হলো, পারছিস না? ইংরেজিতে কাঁচা নাকি তুই? লজ্জায় মীরার দুই চোখে জল এলো। আশার বই রেখে বলল, ছোটবেলা থেকে এই বাড়িতে আমরা সবাই একসাথে বড় হয়েছি। আমার কাছে আমার বড় আপা যেমন, নীরা আপা যেমন, বর্ষা যেমন, পিঙ্কি যেমন, তুইও তেমন। বোন ছাড়া অন্য কিছু আমি ভাবি না কখনো। আমি যাতে তোকে আর কখনো আমার সাথে এরকম বেহায়াপনা করতে না দেখি। আমার রুমের চৌহদ্দিতেও তুই আসবি না। যদি এসেছিস আমি বুঝতে পারি, তবে মনে রাখিস এই বাড়িতে সেদিনই তোদের সবার শেষ দিন। আমার মাথা গরম করিস না। মীরা এত লজ্জা পায়নি আগে, এত অপমান কেউ করেনি তাকে। কাঁদতে কাঁদতে মীরা রুমে গেল। শিরিন মেয়েকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলো ঘটনা কি। মীরা মাকে বলতেই শিরিন মেয়ের গালে থাপ্পড় বসায়। তারপর বলল, হারামজাদি, তোরা এরকম চিঠি লিখতে বলছে কে? এত গাধা কেন তুই? আমি তোরে এভাবে আগাইতে বলছি? মীরা চুপ করে থাকে। মাই মীরাকে বুঝিয়েছে কোনোভাবে যদি আশারের সাথে সেটিং করতে পারে তাহলে রানীর মতো থাকতে পারবে মীরা। মীরাও তাই ভেবে এগিয়েছে, কিন্তু আশার তাকে যেভাবে অপমান করলো এরপর আর মীরার সাহস নেই আশারের সামনে যাওয়ার। কিন্তু শিরিন হাল ছাড়ে না। মীরা বা মিনি যে কোনো একজনকে ভাইয়ের ছেলের কাছে বিয়ে দিবেই শিরিন, যেভাবেই হোক। মালিহার বিয়ে ভেঙে গেছে। বিষণ্ণ মনে মালিহা বসে আছে ঘরে। জমিরনের মেজাজ আরো খারাপ হয়ে আছে। সব প্রায় ঠিকঠাক করে রেখেছেন তিনি গোপনে, তবুও বিয়ে ভেঙে গেছে। জমিরন বুঝতে পারছে কাদের ছাড়া এই কাজ অন্য কেউ করেনি। মালিহা ঘরে বসে গুনগুন করে কাঁদছে। পাত্রকে মালিহার ভীষণ মনে ধরেছে, অথচ সেখানে এরকম বাগড়া আসবে মালিহা ভাবেনি। জমিরন মালিহার কান্না শুনে ঘরে যায়। মালিহা দুই গালে থাপ্পড় মেরে বলে, আগে মনে আসিল না? এখন কান্দোস কেন? বইনে জামাইয়ের লগে ঢলাঢলি করার সময় ভালো লাগছে? নিজের পায়ে তো নিজেই কুড়াইল মারছস, এখন কেন নাটক দেখাস? আমার আর শান্তি দিবি না তুই হারামজাদি। মালিহা চুপ করে থাকে। দোষ তার, সে জানে। মা শুরু থেকেই তাকে নিষেধ করেছিল, কিন্তু মালিহা দুলাভাইয়ের হাতে অঢেল টাকা পয়সা দেখে লোভ সামলাতে পারেনি। কাদের বিদেশ থেকে আসার পর বউ আর শালিকে নিয়ে শপিং করে আসে। সেদিন মালিহাকে 3টা 3 পিস কিনে দেয়। এত দামি 3 পিস দেখে মালিহার মন ভালো হয়ে যায়। বিদেশ থেকে আসার সময় কাদের শালির জন্য মোবাইল ফোনও আনে। এত উপহার পেয়ে মালিহার মন ভীষণ আনন্দিত হয়। সে রাতে অন্ধকারে কাদের মালিহার বুকে হাত দেয়। শরীরের স্পর্শকাতর স্থানে কাদেরের হাত লাগতেই মালিহা প্রথমে ভয় পায়। কাদের ফিসফিস করে বলে, দোকানে একটা লাল শাড়ি দেখে আসছি, তুই পরলে তোরে ভীষণ মানাইব, কাল গিয়ে নিয়ে আসমু। মালিহার ভয় এরপর লোভে রূপ নেয়। নিজের শরীরের বিনিময়ে যদি শখ পূর্ণ হয় তাহলে ক্ষতি কি? লোভ মানুষকে পশু স্তরে নিয়ে যায়। একটা লোভী মন কখনো জানে না তার লোভের আগুনে পুড়ে যাচ্ছে তার মনুষ্যত্ব, তার বিবেক। কাদেরের হাত বুক থেকে এরপর আস্তে আস্তে সারা শরীরে ঘুরে বেরিয়েছে। বিনিময়ে মালিহা যখন যা চেয়েছে তাই পেয়েছে, কিন্তু শরীরের এই খেলায় মনের কোনো সংযোগ ছিল না। তাই একসময় মন বিদ্রোহ করে ওঠে। শরীরে খেলার আগ্রহে ভাটা পড়ে যায় মালিহার। ভালোবাসাহীন শরীরের প্রতি আকৃষ্ট হয় না এখন আর। কাদেরকে ভীষণ বিরক্তিকর মনে হয়, কিন্তু মালিহা জানে তার হাত পা বাঁধা। কাদেরের সাথে তার নানা রকম ছবি আছে। এসব দেখলে কেউই তাকে বিয়ে করবে না। মালিহা ভেবে পায় না তার কি করা উচিত। এতদিন পরে আজ মালিহার ভীষণ অনুশোচনা হচ্ছে। কিছুই ভালো লাগছে না। মায়ের গালাগাল শুনে মনে হচ্ছে আগে যদি মা এরকম কড়াভাবে শাসন করত তাহলে হয়তো মালিহা এতটা নষ্ট হতো না। কাদের রাতে চলে যাবে। সাবিহাকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি এসেছে শাশুড়ির থেকে বিদায় নিতে। বোনের কথা শুনে মালিহা ঘর থেকে বের হয়। আল্লাহ আল্লাহ করে কাদের দেশ থেকে চলে গেলে মালিহার শান্তি। এরপর আর সে কিছু করতে পারবে না। একবার বিয়ে হয়ে গেলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
শ্বশুর বাড়ি এসে কাদের সাবিহাকে বলল, তোমার জরুরি কিছু কথা কনের আছে, তোমার বইনের সামনেই কইতেছি। আইজ এইখানে তোমার আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তালাক কেন দিলাম এটা তোমার না, বইনের থেকে যাইনা নিও। এইখান থেকে আর আমার সংসারে তোমার কোনো জায়গা নেই, তুমি আমার কেউ না আর। সাবিহার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছে কাদের এসব? এই তো এদিকে আসার আগেও তো সব ঠিক ছিল, চলে যাবে বলে কাদের শেষবারের মতো সাবিহার সাথে মিলিত হয়েছিল, আসার পথেও তো কত কথা বলছিল, তাহলে হুট করে কেন এসব বলছে? জমিরন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তার আর কোনো কিছুতেই কোনো অনুভূতি হচ্ছে না। কি করবেন তিনি? কিছুই তার হাতে নেই। মালিহা আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে বোনের দিকে। এই প্রথম তার মনে হচ্ছে বোনের 2টো বাচ্চা আছে, কি হবে তাদের? সাবিহা কান্নায় ভেঙে পড়ে, কাদেরের পা জড়িয়ে ধরে। কাদের সরে যায়, তারপর বলে, আমি বিদেশ গিয়ে ডিভোর্স পেপার পাঠাই দেবো, পোলাপান নিয়ে আসিস গিয়ে, আমি আবার বিয়া করবো। সুন্দরী অল্প বয়সে একটা মাইয়া বিয়া করবো। তোর এই শাস্তি তোর মা বোনের কর্মফল, বুঝলি? কাদের চলে গেল। সাবিহা মাকে জড়িয়ে ধরে বলল, মা কি হয়েছে? আমার সংসার এমনে ভাঙলো কেন মা? জমিরন মালিহার দিকে তাকিয়ে বলল, এই ডাইনিরি জিগা, বইনের জামাইয়ের লগে যে ফষ্টি নষ্টি করছে তারে জিগা। আল্লাহ আমার মরণ দেয় না কেন? বাঁচায় রাখছে এইসব দেখনের জন্য। সাবিহা অবাক হয়ে বোনের দিকে তাকায়। মালিহার দৃষ্টিতে অপরাধ বোধ, আর সাবিহার দৃষ্টিতে অবিশ্বাস। সাবিহার মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বারবার মনে হচ্ছে এসব কিছু তার স্বপ্ন, মিথ্যা স্বপ্ন। কিন্তু না, এটা স্বপ্ন হয়নি। সাবিহা বাড়িতে যেতেই দেখে সাবিহার বড় ননদ শিল্পী এসে দাঁড়িয়ে আছে। সাবিহাকে দেখে বলল, তোমার যা কিছু আছে সেসব নিয়ে বাইর হও ঘর থেকে। কাদের বলে গেছে তোমারে তালাক দিছে, তোমারে ঘর থেকে বাইর কইরা ঘরে তালা দিতে। সাবিহা কিছু বলল না, কাউকে তার কিছু বলার নেই। বোনের পাপের ফল তাকে ভোগ করতে হবে। 2 বাচ্চাকে নিয়ে একটা কাপড়ের ব্যাগ গুছিয়ে নেয় সাবিহা। নিজের জামা কাপড়, বাচ্চাদের কাপড় ছাড়া আর কিছু নেয় না। শিল্পী সাবিহার কান গলার জিনিসও খুলে নেয়। সাবিহা প্রতিবাদ করে না। যে মানুষটাই আর তার নেই, সেখানে তার দেওয়া গহনা রাখার মানে নেই কোনো। সাবিহা বের হতে নিলে শিল্পী একটা খাম ধরিয়ে দেয় সাবিহার হাতে। কিসের খাম সেটা সাবিহা জিজ্ঞেস করতে শিল্পী বলল, তোমার দেনমোহরের টাকা। কাদের গত রাইতে আমার কাছে দিয়ে আসছে, বলছে তুমি যাওয়ানোর সময় তোমারে দিয়ে দিতে। সাবিহা টাকাটা নিল। সামনে তার জীবন ভীষণ কঠিন। কিছু টাকা হাতে না থাকলে সে টিকতে পারবে না। কামিনিয়া সজীবকে হাতে নিয়ে সাবিহা বের হলো। তারপর বাচ্চাদের হাতে নিয়ে মায়ের বাড়িতে এসে হাজির হলো। সাবিহার দুনিয়া খুবই ছোট, তার যাওয়ার আর কোনো জায়গা নেই। জমিরন কি করবে বুঝতে পারছে না। এত বড় ঘটনা ঘটে গেল, অথচ সবাই কেমন নির্লিপ্ত। সাবিহা মাকে বলল, তোমাকে মা কইতে আমার গা ঘিন ঘিন করে মা। আমার যাওয়ার জায়গা নেই, থাকলে এই জীবনের মতো তোমার আর তোমার মাইয়ার মুখ আমি দেখতাম না। জমিরন চুপ করে থাকে, বলার মুখ নেই তার। এখন চিন্তা হচ্ছে ছেলেকে নিয়ে। ছেলেটা দেশে আসবে কিছুদিনের মধ্যে। 2 মেয়েকে ঘরে রেখে ছেলেকে বিয়ে করাবেন কিভাবে? লোকে কত কথা বলবে। জমিরনের ভাবনার মধ্যে গ্রামের মহিলা 3-4 জন এলো। এসে সাবিহারে বলল, কাদিরা নাকি তোরে তালাক দিছে, ঘটনা কি সত্য নাকি? জমিরন শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, কে বলছে? মহিলা একজন আরেকজনের গা টিপে হেসে বলল, সবাই সব জানে। মালিহার লগে যে কাদিরার লাইন ছিল সেইটাও কাদিরা বইলা গেছে। কত রকমের ছবি আসছিল, সবই গ্রামের পোলাগো মোবাইলে দিয়ে গেছে। ছি ছি ছি, আপনার ছোট মাইয়ার এত বিষ, দুলাভাইয়ের লগে এইসব ছবি। মাগো, আমরা হইলে মাইয়ারে জবাই করে দিতাম। এরকম ল্যাংটা পুংটা হইয়া ছবি, গ্রামে সবাই হাসাহাসি করতেছে। সাবিহার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কি শুনছে এসব? মালিহার মনে হচ্ছে তার কানে কেউ গরম সীসা ঢেলে দিচ্ছে।
এত যন্ত্রণা হচ্ছে কেন আজ? ছবির কথা মনে পড়তেই মালিহা আতঙ্কিত হয়ে ওঠে। না ভেবে কত রকম ছবি পাঠিয়েছিল সে। এখন কি হবে? জমিরন ঘরের সামনে চুপ করে বসে পড়ে। কিছু করার নেই তার। সাবিহা বাচ্চাদের নিয়ে একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আস্তে আস্তে উঠানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। একজন এসে জমিরনকে ছবিগুলো দেখায়। গা গুলিয়ে ওঠে জমিরনের। রাতে পিয়াসার বাবা শাহেদ কল করে বাড়িতে। মালিহার কয়েকটা ছবি কে জানি তারে ইমুতে পাঠিয়েছে। শাহেদ মাকে কল করে চিল্লাচিল্লি করে জানায়, আজ থেকে সে আর বাড়ির কোনো খবর জানে না। তার স্ত্রী কন্যা তো বিদায় করেছে আগেই, এবার মা বোনও বিদায় করলো। দেশেই ফিরবে না, বিদেশেই বিয়ে শাদী করে স্থির হবে। জমিরন বুঝতে পারল সে চোরাবালিতে তলিয়ে যাচ্ছে। কিছু করার নেই তার এখন। রজনীর ঘুম ভাঙে সেই কাক ভরে। আজকে শারমিন আসবে তাদের বাসায়। রজনী ঘুম থেকে উঠে আগে ছাদে গেলেন। ছাদের গাছগুলোতে পানি দিয়ে এসে নামাজ পড়লেন। ততক্ষণে সিরাজুল ইসলামও ঘুম থেকে উঠে গেছেন। চুলায় চায়ের পানি বসিয়ে দিয়ে রজনী ফ্রিজ থেকে মাছ আর মুরগি বের করে। গরুর মাংস সে রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আশারকে গিয়ে রজনী তুলে দিল বাজারে যাওয়ার জন্য। কিছু ফ্রোজেন স্ন্যাক্স আনার জন্য আশারকে ডেকে তুললেন। আশার ঘুম ঘুম চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মা একটু ঘুমাতে দাও, সকালে ঘুমিয়েছি, সারা রাত পড়েছি। রজনী জোর করলেন না। এই ছেলেটার উপর তিনি রাগ করতে পারেন না। সে যতই এলোমেলো ছন্নছাড়া হোক, নিজের সবকিছু সে সময় মতো করে। তাকে কখনো পড়ার জন্য বকাবকি করতে হয়নি। এত অল্প পড়েও কিভাবে যেন সে ঠিকই ফার্স্ট বয় হয় ক্লাসের। নির্জন সেকেন্ড, ফার্স্ট আর সেকেন্ড পজিশন দুটোই দুই ভাইয়ের জন্য বরাদ্দ। রজনী ছেলের রুম থেকে বের হয়ে বাহিরে আসতেই দেখে নির্জন বসে নাস্তা খাচ্ছে দোতলায় সোফায় বসে। রজনী নির্জনকে ডেকে বলল, নির্জন, বাবা একটু বাজারে যেতে পারবি? নির্জন জবাব দেওয়ার আগেই নার্গিস বলল, কেন ভাবি? আশারকে পাঠাও। ওকেই ডেকেছি প্রথমে। ও রাতভর পড়েছে নাকি, নামাজ পড়ে শুয়েছে, তাই যেতে চাচ্ছে না। এজন্য নির্জনকে বললাম। না ভাবি, নির্জন যেতে পারবে না, ও পড়বে এখন। তুমি অন্য কাউকে দেখো। তারপর ছেলের দিকে তাকিয়ে বলল, এখনো বসে আছিস কেন? যা পড়তে যা। নার্গিসের কর্কশ স্বরে নির্জন কেমন মিয়ে গেল। মা যে কেন তার আর আশারের মধ্যে সবসময় একটা বিভেদ করে নির্জন বুঝতে পারে না। অথচ বড় মা তাদের 4 ভাই বোনকে নিজের সন্তানের চোখে দেখে। নির্জন বুঝতে পারে তার মা বড় মাকেও অপছন্দ করে। বৈশাখী আপা, আশার, বর্ষা তাদেরও অপছন্দ করে। রজনী বুঝতে পারল নার্গিস ভীষণ বিরক্ত হয়েছে তার ছেলেকে বাজারে পাঠানোর কথা বলাতে। রজনীর মন খারাপ হয়ে যায়। একান্নবর্তী পরিবারের মানে কি তাহলে? রজনী বুঝতে পারে না। নির্জন লজ্জিত মুখে উঠে যায়। বড় মার চোখের দিকে তাকাতেও নির্ঝরের লজ্জা লাগছে। বড় মা মনে খুব কষ্ট পেয়েছেন। নির্জন জানে। নির্জন ওঠার আগে দেখলো আশার বের হয়েছে। গায়ে টি শার্ট চাপাতে চাপাতে মাকে উদ্দেশ্য করে বলল, দাও মা, কি কি আনতে হবে আমাকে লিস্ট দাও। আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসবে না। রজনীর বুক কেঁপে ওঠে। তার ছেলেটা তো ভালো কেন? নির্জন অসহায় দৃষ্টিতে তাকায় আশারের দিকে। সে কেন আশারের মতো হতে পারছে না? আশার যেমন ব্যক্তিত্ববান তেমনই দায়িত্ববান। দুজন সমবয়সী হলেও নির্জন জানে আশারের মতো ম্যাচুরিটি আসতে নির্জনের আরো 10 বছর লাগবে। নির্জন চলে গেল নিজের রুমে পড়তে। নার্গিস মেয়েদের নাস্তা দিতে গেল। রজনী শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল জায়ের দিকে। আশার মায়ের হাত ধরে বলল, মন খারাপ করো না মা, আমি আছি তো। তোমার ছেলে যতক্ষণ আছে, আল্লাহ ছাড়া এই পৃথিবীর কারো কাছে তোমার কোনো ঠেকা নেই, মনে রেখো। তোমার সব না পাওয়া, সব হতাশা আমি দূর করে দিব মা। রজনী ছেলেকে বাজারের লিস্ট দেয়। নার্গিস নিচে এসে আশারকে বলল, আশার, মুচির দোকানে একটু যেতে পারবি? তোর কাকা থাইল্যান্ড থেকে আমার জন্য একজোড়া জুতা এনেছিল। এত আরামদায়ক জুতা, অনেক দামি। কিভাবে যেন একটা পায়ের আঠা খুলে গেছে। আশার মাথা নাড়িয়ে বলল, দাও ছোট মা, আমি ঠিক করে আনবো। নার্গিস চলে গেল জুতা আনতে।
রজনী মুখ গোমরা করে বলল, তুই কেন রাজি হলি এখন? মা, তাহলে আমার আর নির্ঝরের মধ্যে তফাৎ কি রইল বলো? তাছাড়া ও তোমার কথা শুনেনি, তাই বলে কি আমিও ছোট মায়ের কথা শুনবো না? আমি মানুষ মা, আমার শীত দ্বারা আছে, কোনটা উচিত কোনটা উচিত না তা আমি বুঝতে পারি। তুমি দোয়া করো মা, তোমার ছেলে যাতে একজন পুরুষ হতে পারে, কাপুরুষ নয়। রজনী আর কথা বাড়ায় না, তাই বলে নার্গিস তার ছেলেকে জুতা সেলাই করতে পাঠাবে, এটা রজনীর ভালো লাগছে না। মায়ের গোমরা মুখের দিকে তাকিয়ে আসার বলল, ব্যাপারটা যদি এটাই হয় যে জুতা সেলাই করতে দিচ্ছে বলে তোমার মনক্ষুণ্ণ হয়েছে, তাহলে আমি বলবো মা, তুমি মন বড় করতে শেখো। কোনো কাজ ছোট না মা, যিনি জুতা সেলাই করেন তিনি যেমন মানুষ, তেমনি আমিও মানুষ। মসজিদে যখন জামাতে দাঁড়ায় মানুষ, তখন মুচি নাপিত মেথরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হয়, চাকরিজীবী কিংবা ধনী লোকটাকেও। যেখানে আমাদের ধর্মে এসব ভেদাভেদ নেই, সেখানে তুমি কেন এসব ভেবে মনে কষ্ট পাও মা? তোমার ছেলের মধ্যে এসব জড়তা নেই যে আমার বাবা সচিব বলে জুতা সেলাই করতে গেলে আমি ছোট হয়ে যাব। সচিব আমার বাবা, আমি না মা। তুই বুঝতে পারছিস না আশার, তোর চাচি তোকে ছোট করতেই তোকে জুতা নিয়ে পাঠাচ্ছে। আমার কষ্ট হচ্ছে সেখানেই বাবা। আশার মুচকি হেসে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমাকে ছোট করতে চাইলেই কি আমি ছোট হয়ে যাব? আল্লাহ যদি আমাকে বড় করতে চায়, তাহলে ছোট করার ক্ষমতা কার বলো? মায়ের কাজ করলে সন্তান কখনো ছোট হয় না। আমি তো ছোট মাকে মায়ের স্থান দিয়েছি, কিন্তু উনি যদি আমাকে সন্তান না ভাবতে পারে, তাহলে সেটা আমার না মা, ছোট মায়ের ব্যর্থতা। রজনী আর কথা বাড়ায় না, নার্গিস চলে এসেছে। এক জোড়া জুতার কথা বলে নার্গিস আশারকে 4 জোড়া জুতা এনে দিল। আশার হাসি মুখে জুতা নিয়ে বের হয়। এত সকালে মুচির দোকান খুলবে না, তবুও নিয়ে বের হলো। নার্গিস মুচকি হাসতে হাসতে চলে যায় ঘরে। তার ছেলেকে বাজার করতে পাঠাবে, নিজের ছেলেকে ঘরে রেখে। উচিত শিক্ষা দিয়েছে তাই সেও। রজনী হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকে জায়ের দিকে, তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রান্নাঘরে ঢুকে যায়। লোকে বলে বড় হলে সংসারে গাধা হতে হয়, ভুল বলেনি। মহুয়া বেগম চায়ের কাপ হাতে নিয়ে বসে আছেন। সংসারের চাবি এখনো অদৃশ্যভাবে হলেও মহুয়া বেগমের হাতে। রজনী এসে শাশুড়িকে ঔষধ খাইয়ে গেল। রজনী যেতেই মহুয়া বেগম জীবনের হিসেবের খাতা খুলে বসেন। বড় বউ এনেছেন বড় খানদানের শিক্ষিত মেয়ে, ছোট বউ এনেছেন তিনি মেট্রিক পাস করা। বড় বউ এনে বুঝেছেন, যা দুজনেই যদি শিক্ষিত হয়, তাহলে মহুয়া বেগমের মাথায় উঠে নৃত্য করবে। বেশি শিক্ষিত হয়ে রজনী রান্নাঘরের জীবন মানতে পারছে না, তেমনি নার্গিস মানতে পারছে না যা বেশি শিক্ষিত বলে। রজনী মানতে পারছে না পুরো সংসারের সব দায়িত্ব একা তার উপর বলে। মহুয়া বেগম বুদ্ধিমতী মহিলা, 2 জায়ের মধ্যকার অন্তর্দ্বন্দ্বে দুজনের পক্ষে থাকেন সবসময়। একজনের সামনে ইনিয়ে বিনিয়ে অন্যজনের বদনাম করেন, এতে করে বউয়েরা একে অন্যের ওপর সবসময় ক্ষিপ্ত থাকে। তাকে আর তার মেয়েদের প্রতি প্রসন্ন থাকে। পিয়াসার পরনে একটা হলুদ রঙের লেহেঙ্গা। শারমিন মেয়ের জন্য গত রাতে লেহেঙ্গা এনেছে। পিয়াসা লেহেঙ্গা পরে আয়নার সামনে দাঁড়ায়। এত সুন্দর পোশাক পিয়াসার ভাগ্যে জোটেনি আগে। আয়নায় ঘুরে ফিরে পিয়াসা নিজেকে দেখে। বাবা তার রুমে বিশাল একটা আয়না লাগিয়ে দিয়েছেন। পিয়াসা যখন তখন আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, নিজেকে দেখে। আজও নিজেকে দেখছে ভালো করে। লেহেঙ্গার টপস্টার ব্যাক সাইড পুরোটা ফিতে দেওয়া, ফ্রন্ট সাইডে ভারী কারচুপির কাজ, পিঠ প্রায় পুরোটাই উন্মুক্ত, ফর্সা পিঠের মাঝখানে একটা তিল। শারমিন মেয়েকে দেখে মুগ্ধ হলো। আল্লাহ এত যত্ন নিয়ে কাউকে কাউকে সৃষ্টি করেন, তবে সেই সৃষ্টিকে আবার যত্নও করতে হয়। পিয়াসাকে শারমিন আগেও দেখেছেন। ভালোবাসার যত্নে মানুষের সৌন্দর্য আরো বিকশিত হয়, শারমিন বিশ্বাস করে। আনোয়ার চৌধুরী মেয়ের কপালে চুমু খেয়ে বলল, মাই প্রিন্সেস। ড্রাইভার গাড়ি বের করে হর্ন দিল। আনোয়ার হোসেন মেয়ের হাত ধরে বের হলেন বাসা থেকে। সকাল সকালই বের হয়েছেন তারা, যাতে পৌঁছাতে পৌঁছাতে 10টা বেজে যায়। কিছুক্ষণ গল্প গুজব আড্ডা দিতে পারেন যাতে। এরপর প্ল্যান আছে
মেয়েটাকে নিয়ে ঢাকায় কিছুক্ষণ ঘুরবেন। নিজের ব্যস্ততা, শারমিনের ব্যস্ততা মিলিয়ে মেয়েকে সময় দিতে পারছেন না, কোথাও বেড়াতে যেতে পারছেন না। রান্নাঘরে চুলার আগুনে রজনীর মনে হচ্ছে সে নিজেও সিদ্ধ হয়ে যাচ্ছে। মহুয়া বেগম বলেছেন তিনি জাউ ভাত খাবেন। রান্না করে বের হওয়ার পর মহুয়া বেগমের ফরমাইশ মতো রজনী আবারও জাউ ভাত রান্না করতে এলো। বাইরে গাড়ির হর্ন শুনে ঝুনি ছুটে এসে বলল, ভাবি, মেহমান আইসা গেছে, আপনি ওই দিকে যান, আমি এদিকে দেখতাছি। রজনী ইতস্তত করে গেল বান্ধবীকে অভ্যর্থনা জানাতে। পিঙ্কি ছুটে এসে জড়িয়ে ধরে পিয়াসাকে। পিয়াসার সাথে সেদিন তার খুব ভাব হয়, আজকে তাই ছুটে এসে পিয়াসাকে জড়িয়ে ধরে সে। ছাদে কবুতরের ঘরে দরজা খুলে আসার কবুতর ছেড়ে দেয়। পিয়াসা গাড়ি থেকে নামতেই দেখে এক ঝাঁক কবুতর মাথার উপর ঘুরছে। পিয়াসার কেমন অদ্ভুত আনন্দ লাগে, কি সুন্দর দৃশ্য। পিয়াসা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সেদিকে। পিঙ্কি বলল, আমাদের ছাদে আরো অনেক কবুতর আছে পিয়াসা, চলো তোমাকে দেখাই। পিয়াসা পিঙ্কির হাত ধরে ছাদে চলে গেল। মেহমান দেখে আসার আর নিচে নামলো না। এমনিতেই তার এসব ফ্যামিলি ফাংশন তেমন একটা ভালো লাগে না। সবসময় সবাই একটাই কথা বলে, এইটুকু ছেলে রাজনীতিতে জড়িয়েছে, লাইফ শেষ হয়ে যাবে। এই কথাটা আশারের ভীষণ অপছন্দের। এজন্যই আশার এসব থেকে দূরে থাকতে চায়। বাড়ির ভেতরে ঢুকে শারমিন অবাক হয়। এত বড় বাড়ি বর্তমান সময়ে থাকতে পারে শারমিনের ভাবনাতেও ছিল না। বাড়ি ভর্তি মানুষ। শারমিন মহুয়া বেগমের রুমে যায়। মহুয়া বেগম শারমিনকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে। মহুয়া বেগমের রুমটাও বিশাল আকৃতির। এই রুমটাই যে সবার আড্ডাখানা বুঝতে শারমিনের অসুবিধা হয় না। চা নাস্তার পাশাপাশি আড্ডা জমে উঠেছে। মীরা ভ্রুকুচকে পিয়াসাকে দেখছে। এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে আগুনের গোলা যেন। এর পাশে মীরার সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে। মীরা উঠে গেল তাই। গল্প করতে করতে ঝুনি বলল, আপা, আপনি স্কুলে পড়ান নাকি? বড় ভাবি কইছে আপনি অনেক বড় আপা স্কুলের। আপনারে দেখলে বড় ভালো লাগে। কি সুন্দর করে ঘর বাহির দুইটা সামলান আপনি। মহুয়া বেগম শারমিনকে কটাক্ষ করে বলল, মহিলারা হচ্ছে গিয়ে ঘরের শোভা, তা করে ঘরেই সুন্দর লাগে। মহিলারা যখন ঘর থেকে বাইর হয়ে গিয়ে পুরুষ মানুষের লগে মিল্লা চাকরি করে তখন সেই শোভা বাইরে চলে যায়। ঘরের সৌন্দর্য কমে তখন, ঘর হয়ে যায় অন্ধকার। আলো দেখলে পোকা আসবেই। মহিলারা যখন নিজের রূপ বাহিরের মানুষেরে দেখায় তখন তো দুর্ঘটনা ঘটবেই। এজন্যই আমি আমার বাড়ির বউগো চাকরি করতে দিই না। এই তালুকদার বাড়ির বউয়েরা ঘরের বাহিরে গিয়া কাম করবে তা কখনো হয়নি, কখনো হবেও না। বেড়াগো লগে ঘষাঘষি। শারমিন বুঝতে পারলো ইঙ্গিতটা যে তাকেই করা হয়েছে। শারমিন বলল, খালাম্মা, মহিলারা তো ঘরে শোভা, তাহলে তাকে কেন তার জীবন শেষ করতে হয় তপ্ত রান্নাঘরে খেটে? সে তো শোপিসের মতো শোকেসে সাজানো থাকবে। রজনী তাৎক্ষণিক নিজের বাম হাত কাপড়ের আঁচল দিয়ে ঢেকে নেয়। হাতটা পুড়েছে গতকাল দুপুরে, এখন পর্যন্ত সবার থেকে লুকিয়ে রেখেছে রজনী। শারমিন কখন দেখলো? মহুয়া বেগম বুদ্ধিমতী মহিলা, ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি তার। তাৎক্ষণিক হেসে বলল, কারো কথা জানি না, কিন্তু আমার বাড়ির হিসাব আলাদা। এই সংসার যার, আমি তার হাতেই সব দায়িত্ব উঠাই দিছি। নিজের সংসারে কত জ্বালা পোড়া সহ্য করণ লাগে মা, তোমারও তো সংসার আছে, তুমি তো জানোই সেটা। এরপর আর কিছু বলার থাকে না। কথার ফাঁকি দিয়ে কিছু মানুষ সহজে কাজ হাসিল করে নিতে জানে, কিন্তু মুখ গোমরা হয়ে গেল নার্গিসের। যার সংসার তার হাতে দিছেন মানে কি? এই সবকিছু তাহলে বড় জায়ের? তাহলে সে কে? তার কোনো অবস্থানই নেই এই সংসারে। বসা থেকে উঠে নার্গিস চলে গেল। যাওয়ার সময় ধরাম করে দরজা বন্ধ করে দিল। মহুয়া বেগম চোখ বন্ধ করে ইজি চেয়ারে হেলান দিলেন। নার্গিসের উপস্থিতি তিনি ভুলে গেছেন। রজনীর সংসার বলাতে যে নার্গিস রাগ করে উঠে গেছে তা মহুয়া বেগম বুঝতে পেরেছেন। খেতে বসে মহুয়া বেগম বললেন, আইজার যাও ভাত এইরম হইছে কেন রজনী? ঝুনি বলল, কই খালাম্মা, ঠিকই তো আছে, আমি নিজেই তো রাঁধছি। মহুয়া বেগম বললেন, ও, এখন থেকে বুঝি আমার তোর হাতে রান্ধন খাওয়ান লাগবো? ঝুনি রজনীর দিকে তাকায়। শারমিনের ভীষণ অস্বস্তি লাগে।
ভাগ্যিস আনোয়ার মেয়েকে নিয়ে আগেই খেয়ে উঠেছে বাড়ির পুরুষদের সাথে। শারমিন বসেছে বাড়ির মহিলাদের সাথে। মহুয়া বেগম না খেয়ে উঠে গেলেন। সংসারে নিজের অবস্থান ধরে রাখতে হলে মাঝে মধ্যে ইচ্ছে কইরাও একটু একটু রাগ জিদ দেখানো লাগে। এই বয়সে রাগ দেখায় বউ, পোলাঘরে একটু টাইটে রাখুন যায়। মহুয়া বেগম উঠে যাওয়ার কিছুক্ষণ পর শিরিন গিয়ে বড় ভাইরে জানিয়ে এলো তার মা না খেয়ে উঠে গেছে। দুপুরের পর শারমিনরা বিদায় নিল। বিকেলের দিকে মহুয়া বেগম নাস্তা খায়। রজনী নাস্তা নিয়ে গেলে মহুয়া বেগম রাগ করে খেলেন না। কিছুক্ষণ পর মহুয়া বেগম সিরাজুল ইসলামকে ডাকলেন। সিরাজুল ইসলাম আসতেই বললেন, আমারে বৃদ্ধাশ্রমে রাইখায়। আমি এই সংসারে সবাইয়ের বোঝা হয়ে গেছে আমার। সিরাজুল ইসলাম বুঝতে পারছেন মায়ের রাগের কারণ কি। তিনি কিছু বলার আগে শিরিন বললেন, মাগো, তোমার সংসারে এখন তোমার কোনো দাম নেই। তোমার পছন্দ অপছন্দ কেউ বোঝে না। তোমার লাইগা সবাইয়ের কত নিন্দা শুনিও এইখানে পইরা আছি। মহুয়া বেগম বলল, তোর বউয়ের খ্যাব কিসের আমি সব জানি। তোর বন্ধুর বউ চাকরি করে, এটা দেখা আসনের পর থেকে তোর বউ ঘরের সব কাজে উথাল পাথাল দেখায় আমারে। মহুয়া বেগম কাঁদতে লাগলেন। সিরাজুল ইসলাম মহুয়া বেগমের কান্না শুনে মাথা গরম হয়ে গেল। চিৎকার করে রজনীকে ডাকলেন। বাবার চিৎকার শুনে আসার অবাক হলো। বাবাকে এত রাগী গলায় মাকে ডাকতে শুনে না আসার। রজনীর পিছু পিছু আসা রইল। সিরাজুল ইসলাম রজনীকে বলল, মায়ের জন্য কি রান্না করছো? শিরিন বলল, তুই একটু খাইয়া দেখ, এগুলো যাও ভাত হইছে, লোহা মনে হয় ভাত। মহুয়া বেগম মুখ কঠোর করে ছাদের দিকে তাকিয়ে রইল। আশার এগিয়ে এলো, রজনীর দিকে তাকিয়ে বলল, আমি কথা বলছি, তুমি এই চেয়ারে বসো মা। মহুয়া বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলেন আশার তার মুখোমুখি একটা চেয়ার টেনে দিল তার মাকে। এত বড় স্পর্ধা! মহুয়া বেগম এ আধিপত্য যার, তার মুখোমুখি রজনীকে বসিয়েছে তার ছেলে। আশার বাবার পায়ের কাছে বসে বলল, আমার মা মানুষ বাবা, রোবট না। সবসময় সবকিছু পারফেক্ট হবে এরকম কোনো কথা আছে? সিরাজুল ইসলাম ইতস্তত বোধ করলেন। সন্তানের সামনে কখনো স্ত্রীর সাথে কথা কাটাকাটি করেন না তিনি। রজনীর স্বভাব সব অভিযোগে নীরব থাকা। আজকে ছেলের মুখোমুখি কথা বলতে গিয়ে বুঝতে পারলেন তার পক্ষে সম্ভব হবে না ছেলের সামনে স্ত্রীকে শাসন করা। আশার হেসে বলল, কথা বলো বাবা। শিরিন ধমকে বলল, তুই এখানে কথা বলতেছস কেন? এখানে তোর কাজ কি? তোর মা তোরে নিয়ে আসছে না তার হয়ে ওকালতি করার জন্য? তুমি আর তোমার ভাই যদি মহুয়া বেগমের হয়ে ওকালতি করতে পারো, আমি রজনীর ওকালতি করব না তা ভাবছো কিভাবে ফুফু? শিরিন চোখের পানি ফেলে বলল, দেখছো মা, আমি এই বাড়িতে শুধু তোমার দেখাশোনা করার লাইগা থাকি। এরা সবাই আমারে মনে করে শত্রু। দেখলা তোমার নাতি কি বলল, আমি নাকি তোমার ওকালতি করি। আশার হেসে বলল, ফুফু, এখানে থেকে এতই যদি দাদির দেখাশোনা করো, তাহলে আমার মায়ের রান্না দাদি খেতে পারেনি যখন, তুমি কেন রান্না করে দিলে না বারো ঠিক করে? আমার মায়ের বিচার করার জন্য কোমর বেঁধে লেগেছ। তোমার নিজের মা যে না খেয়ে আছে সেদিকে খেয়াল আছে? মহুয়া বেগম বলল, আমার মেয়ে এ বাড়িতে কাজ করার জন্য আসছে? এত বড় স্পর্ধা তোর, তুই আমার মেয়েকে কাজ করতে আদেশ করছিস? আশার মহুয়া বেগমের চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আদেশ করছি। আমি আমার বাবার বড় ছেলে, আমার দাদার বড় নাতি। আমি তোমার মেয়েকে আদেশ করছি রান্না করার জন্য। কোনো অসুবিধা আছে? কি বলবে এখন? তোমার মেয়ে তোমার আদরের মেয়ে, তোমার মেয়ে জমিদার বংশের মেয়ে, এসবই তো। শোনো দাদি, তোমার মেয়ে জমিদার বংশের মেয়ে এটা তার কোনো যোগ্যতা না। যোগ্যতা কি জানো? আমার মা মাস্টার্স পাস মহিলা, এটা আমার মায়ের যোগ্যতা। মহুয়া বেগম সিরাজুল ইসলামের দিকে তাকিয়ে বলল, তোর সামনে বসে তোর ছেলে আমার সাথে এত বড় বড় কথা বলছে, আর তুই চুপ করে বসে আছিস? আশার বাবার দিকে তাকালো। সিরাজুল ইসলাম এই প্রথম বুঝতে পারলেন সন্তানের সামনে স্ত্রীকে শাসন করা কতটা কঠিন। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমি যেমন তোমাকে ডিফেন্স করছি, আশার তার মাকে ডিফেন্স করছে। আশার ভুল কিছু বলেনি। আপাতত পারত তোমার খাবারটা ঠিক করে এনে দিতে, তা না করে বিচার সভা বসানোর অপেক্ষা করছিল কেন? তুমি এত বেলা পর্যন্ত না খেয়ে আছো কেন? সবসময় সবকিছু রজনীকেই করতে হবে এরকম তো কোনো কথা নেই মা।
মহুয়া বেগম বললেন, বুঝছি, সব বোঝা হয়ে গেছে আমার। তোরা যে সবাই এই সংসার থেকে আলাদা হওয়ার জন্য এসব শুরু করছস, আমি সব বুঝি। যা, বের হয়ে যা। মনে রাখিস, সবকিছু আমার নামে। এক কানা করে আমি দিব না তোকে ছক্কা। সিরাজুল ইসলাম হেসে ফেললেন মায়ের কথা শুনে। স্ত্রীকে নিয়ে আলাদা হওয়ার ভাবনা থাকলে তিনি আরো আগে আলাদা হতেন। এত বছর রজনীকে এত ঝক্কি সামলাতে হতো না। তার নিজের কম কিছু নেই যে পৈতৃক সম্পদের লোভ করবেন তিনি। মায়ের হাত ধরে বললেন, মা, তোমার ছক্কাকে আল্লাহ অর্থ, সম্পদ, সম্মান কম দেয়নি, তাই এসবের লোভ আমার নেই। সংসার থেকে আলাদা হতে হলে আরো আগে হতাম। রজনীকে এত পুড়তে হতো না এই সংসারে। পুড়ে যখন ছাই হয়ে গেছ, এখন আর আলাদা হয়ে কি লাভ? মহুয়া বেগম কথা বাড়ালেন না, বেশি কিছু বলে আর ছেলেকে রাগাতে চান না। মহুয়া বেগম চোখ বন্ধ করে শুয়ে আছে নিজে চেয়ারে। ঝুনি আজকে আসেনি টিভি দেখতে। চাচি আম্মা মাঝে মাঝে এমন ব্যবহার করে ঝুনির কলিজা ছেঁড়া যন্ত্রণা অনুভব হয়। নিজেকে মনে হয় রাস্তার নেড়ে কুত্তার মতো, যার কোনো মূল্য নেই। তখনই ঝুনি বুঝে যায় সে এই পরিবারের একজন কাজের লোক ছাড়া কিছু না। মালিক কখনো কাজের লোকের আপন হতে পারে না। যতই আদর করুক না কেন, দিন শেষে রাস্তার কুকুরের জায়গা কখনোই মালিকের ঘরে হয় না। ছাদের এক কোণে বসে ঝুনি চোখ মুছে। এই বিভেদের দুনিয়ায় ধনী আর গরিবের পার্থক্য কখনো মুছবে না। অথচ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাস দাসীরা তোমাদের ভাই, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা তাদেরকে যার অধীনস্থ করে দিয়েছেন, তার উচিত তাদেরকে তা খাওয়াবে যা সে নিজে খায়, আর তাদেরকে তা পড়াবে যা সে নিজে পড়ে। তাকে ততটুকু কাজ করার দায়িত্ব দেবে যতটুকু কাজ তার পক্ষে করা সম্ভব হয়। আর অর্পিত কাজ তার দ্বারা সম্পন্ন করা সম্ভব না হলে সে কাজে তাকে সহযোগিতা করতে নিজে অংশগ্রহণ করবে। বুখারী ও মুসলিম। আশার এদিক ওদিক তাকিয়ে ঝুনিকে দেখে এগিয়ে এলো। ঝুনি খালা কেমন বিমর্ষ হয়ে বসে আছেন ছাদের দোলনায়। বিশাল বড় 4টা বিল্ডিং এর অনেক বড় ছাদ। আশারদের বাড়ির ছাদ দেখার মতো একটা জায়গা। কি নেই এখানে? ভাবতে আশারের আজকে দুপুরের কথা মনে পড়ে গেল। আনমনে হেসে ফেলে আশার। মেয়েটা কি ভয় পেয়েছে ভীষণ। ঝুনি আশারকে হাসতে দেখে বলল, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আমি এখানে কান্তাছি আর আপনি হাসতেছেন মামা? না খালা, একটা কথা মনে পড়ছে তাই হাসি। তোমার কি হয়েছে? এভাবে বসে আছো কেন? ঝুনি মুখ গোমরা করে বলল, আমার আবার কি হইব? গরিবের কষ্ট কি, খুশি কি? আশার প্রসঙ্গ পাল্টে বলল, খালা, তোমার লিপস্টিক এটা কোন ব্র্যান্ডের? কালারটা সুন্দর তো, টকটকে লাল। ঝুনি উৎসাহিত হয়ে বলল, লাল লিপস্টিক আর সুন্দরের কি দেখলেন? সুন্দর হয়েছে গোলাপি রঙের লিপস্টিক। আমার গোলাপি লিপস্টিক থাকলে দেখাই দিতাম আপনারে। আচ্ছা ঠিক আছে খালা, আমি আপনাকে গোলাপি একটা লিপস্টিক এনে দিব। আইসা ঠিক আছে মামা, লগে একটা কাজল আর মস্কারাও আইনা দিয়েন। আশার অবাক হয়, মস্করা? মস্করা কি আবার? আশা জিজ্ঞেস করলো, মস্করা কি খালা? মস্করা তো করার জিনিস, মস্কারা কিনবো কিভাবে আমি? কে বিক্রি করে? ঝুনি বিরক্ত হয়ে বলল, মস্করাও চিনেন না? কোন দুঃখে যে মাইয়ারা আপনার সিডি দেয়। আশার সচেতন হয়, চিঠির কথা আসছে কোথা থেকে? খালা কি বলছে? আশারের শুকনো মুখের দিকে তাকিয়ে ঝুনি বলল, আপনার পকেটে আমি একটা সিডি পাইছি। কে দিছে সিডি আমি ওইটাও জানি, বুঝলেন মামা? এক রেট 500 টাকা দিবেন, আমি সিডি আপনার হাতে তুইলা দিব। আশার হেসে বলল, যদি না দিই? তাইলে আর কি, এই সিডি আমি বাড়ির সদর দরজায় লাগাই দিব, সবাই দেখব। ঠিক আছে খালা, আমি তোমাকে ফেভিকল এনে দিব, তুমি দরজায় আঠা দিয়ে আটকে দাও, সবাই দেখুক। জনি মুখ গোমরা করে বলল, আপনার আমি অনেক বেশি ভালো পাই মামা, এই জন্য এখন এই চিঠি আমি প্যাটের ভিতরে লুকায় রাখছি। যান, টাকা লাগবো না, আপনি সিডি আপনি নিয়ে যান রাইতে। আমার কোনো আগ্রহ নেই খালা ওই চিঠির প্রতি। আপনি একটা কথা কইলেন মামা, মানুষ প্রেম পত্রের লাইগা অস্থির হইয়া থাকে, আর আমি এমনি ফিরি দিমু তাও নিবেন না? এত রসকসীন কেন আপনি? কে বলছে খালা আমি রসকসের ভান্ডার বউকে নিয়ে বেঁচে আছি? শুধু জীবনে আমার মানুষটা আসুক, দেখবা প্রেম প্রীতি
ভালোবাসা কত প্রকার ও কি কি। তার চিঠি কেন শুধু, সে যে পথে হেঁটে যাবে সেই পথের বালু আমি মুঠো ভরে নিজের বুক পকেটে লুকিয়ে রাখবো, যাতে তার পায়ের স্পর্শ কেউ না পায়। তার চিঠিপত্র সবকিছুর জন্য আমি কত অস্থির হই, তখন বুঝবা সে শুধু আমার হবে, একান্তই আমার। ঝুনি শুনে হাসে। আশার মুগ্ধ হয়ে ঝুনি খালার দিকে তাকায়। এই মানুষটার মুখ গোমরা দেখলে আশারের ভালো লাগে না। আশার চায় যাদেরকে সে পছন্দ করে তারা সবাই সবসময় খুশি থাকুক। আশারের প্রিয় মানুষের লিস্টে ঝুনি খালার নাম প্রথম দিকে আছে। মিরাজুল ইসলাম সবে চেম্বার থেকে ফিরেছেন। বাসায় আসতেই দেখেন স্ত্রীর মুখ ভার। মিরাজুল ইসলামের মনটা বিষিয়ে যায়। একটা মানুষ কতটা নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে আছে তা নার্গিসকে যারা কাছ থেকে জানে তারাই বুঝতে পারবে শুধু। বিশেষ করে মিরাজুল ইসলাম নিজে আর তার 4 ছেলে মেয়ে জানে। পোশাক পাল্টে স্ত্রীকে বললেন, যাও আমার জন্য 1 কাপ আদা চা আনো, গলাটা কেমন ধরে আছে। আমি পারবো না, এই সংসার যার তারে কি বলো, আমি এই সংসারে হচ্ছি ভাঙা কুলা, আমারে শুধু ছাই ফেলার সময় লাগে, এছাড়া আমার দাম কি? কি হয়েছে সোজা সবটা বলো, এত নাটক না করে। প্রতিদিন এসব ঝামেলা ভালো লাগে না। ঘরে আসে মানুষ শান্তির জন্য, অথচ আমি আসি আতঙ্কিত হয়ে। 24 ঘন্টা তোমার মুখে অসন্তোষ দেখা যায়। অসন্তোষ হব নাকি খুশিতে বগল দাবা হব? আমার এই সংসারে কি দাম? সব তো তোমার বড় ভাবিরই। আজকে তোমার মাও তাই বলল, এই সংসার তার। মা যদি একথা বলে থাকে তাহলে ভুল বলেনি। বড় ভাবি এই সংসারে এসে অনেক স্যাক্রিফাইস করেছে। এত ভালো রেজাল্ট হওয়ার পরও জব করতে পারেনি। আলাদা সংসার হয়নি এখনো। সমস্ত দায়িত্ব বড় ভাবি যতটা পালন করে তুমি কতটা করো? তুমি তোমার ছেলে মেয়ে ছাড়া আর কারো কোনো ব্যাপারে কখনো চিন্তা করেছো? এই যে সারা বছর আমাদের বাড়িতে এত অতিথি থাকে, তুমি কি একবেলা তাদের 1 কাপ চা করে খাইয়েছো? এমনকি আমার সকালের চাও বড় ভাবি করে দেয়। তুমি বাচ্চাদের খাইয়ে তারপর ওদের নিয়ে স্কুলে চলে যাও। সারাদিন সেখানে থেকে বিকেলে ফিরো। ভাবি তো একদিনও বাচ্চাদের নিয়ে যায়নি। নার্গিস, আমি বাড়িতে থাকি না ঠিকই, কিন্তু আমি অন্ধ না, সব খবরই আমি পাই। নার্গিস ফুঁসে ওঠে, আমি কেন কাজ করব? এই সংসার আমার স্বামী বেশি খরচ করে, আমি কেন করব? তোমার ব্যবহার সংযত করো নার্গিস। তুমি ভেবো না বড় ভাইজান টাকা পয়সা খরচ করে না। আমি নিজে একজন উকিল নার্গিস, সবসময় ভুল ঠিক নিয়ে আমাকে কাজ করতে হয়। নিজের জীবনের হিসেবে যদি ভুল করি তাহলে কর্মক্ষেত্র ভুলই হবে। আমার শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার কোনো প্রাইভেট টিচার ছিল না। বড় ভাই আমাকে পড়িয়েছেন। মুখচোরা ছিলাম বলে সব আবদার ভাইজানের কাছেই করতাম। কখনো ভাইজান না বলেননি। এমন না যে আব্বার টাকা দিয়ে ভাইজান আমার শখ পূর্ণ করেছে। নিজের টিউশনের টাকা দিয়ে নিজের উপার্জন দিয়ে ভাইজান আমাকে সবসময় সবকিছু দিয়েছে। আমার বিয়ের সময় আমার হাতে টাকা পয়সা ছিল না। বিয়ের সম্পূর্ণ খরচ, তোমার গহনা সব বড় ভাই দিয়েছেন। আম্মা, বড় আপা আর তারিনকেই সব গহনা দিয়ে দিয়েছেন। কোনো পুত্রবধূর জন্য একটা নাকফুলও তিনি রাখেননি। ভাবি নিজে গিয়ে ঘুরে ঘুরে পছন্দ করে তোমার জন্য শাড়ি গহনা কিনেছেন। গহনার লেটেস্ট মডেলের জন্য একবারের জায়গায় 10 বার গেছেন দোকানে। আমার ধারণার চাইতেও বেশি গহনা কিনেছেন ভাবি নিজে পছন্দ করে তোমার জন্য। ভাবির ভাই বোন নেই, আমাকে বলতো যা নয় বোন আনবে সে। আমার জন্য যারা এত কিছু করেছে তাদের জন্য আমি কি করেছি? সংসারের বাজার খরচ কিছুটা বেশি দিতে, তাই আমি বড় ভাইয়ের হাতে পায়ে ধরে অনুরোধ করে রাজি করিয়েছি। তুমি আমার স্ত্রী নার্গিস, তাই বলে তুমি ভেবো না যে তুমি এমন কথা বলবে যা আমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে আমি সেই কথা শুনে নাচবো। আমি তোমার হাতের পুতুল নই। আমার ভাই ভাবি কেমন মানুষ তা আমি জানি। তোমার আগে তারা এসেছে আমার জীবনে, তাই তোমার থেকে আমার জানতে হবে না তাদের ব্যাপারে। নার্গিসের রাগ সপ্তমে উঠে গেল। এই মানুষটা কখনো তার কোনো কথাকে পাত্তা দেয় না। যদি একবার স্বামীকে সে বশ করতে পারত তাহলে সবাইকে দেখিয়ে দিত। মহুয়া বেগম নার্গিসকে ডেকে পাঠালেন। মিনি গিয়ে ছোট মামিকে বলল নানি ডাকে। নার্গিস এলো কিছুটা দেরি করে, ইচ্ছে করে সে দেরি করে এসেছে। মিরাজুল ইসলামের সাথে কথা কাটাকাটি করে তার মেজাজ খুব খারাপ হয়ে আছে।
আল্লাহ দুনিয়ার সব পুরুষ বউদের আঁচলে বাঁধা থাকে, অথচ আল্লাহ তার কপালে এটা কেমন পুরুষ জুটিয়ে দিল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।